বলেছিলাম যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওকে কনসেপ্টে আছি আমি, বলবে ওকে সবাই। তো সাপোজ এটা কোনো হিউম্যান, ওকে, এটা হচ্ছে কম্পিউটার। কম্পিউটার কি জানে? 0 1 এর কোডিং জানে, তাই তো কার্তিক বলেছিল তো। হ্যাঁ দাদা। আর আমরা জানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কি আছে? জাভা আছে, পাইথন আছে, ডট ডট ডট। তো যদি আমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যদি কমিউনিকেট করতে হয়, তাহলে আমাকে মাঝে কি রাখতে হয়? আগের ক্লাসে বলেছিলাম কি রাখতে হয়? ট্রান্সলেটর। তাহলে আমাকে একটা কি রাখতে ট্রান্সলেটর। হবে? ট্রান্সলেটর রাখতে হবে। এই ট্রান্সলেটরের কাজ কি হবে? আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কমিউনিকেট করব সেটাকে কনভার্ট করে 0 1 এ, 0 1 এ আবার যেটা ও রিপ্লাই ব্যাক করবে সেটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। তো এইভাবে কি হবে? কমিউনিকেশনটা সাকসেসফুল হবে, তাই তো? এইটুকু সবাই বুঝতে পেরেছো? এইটুকু নিয়ে কারো কিছু অসুবিধা আছে? না দাদা। ওকে চলো, এবারে কি বলেছিলাম ট্রান্সলেটর কত ধরনের হয়? কি কি হয় ট্রান্সলেটর প্রোগ্রামিং এ? কম্পাইলার, ইন্টারপ্রেটার। কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। কম্পাইলার ইন্টারপ্রিটার মেনলি হয়। অ্যাসেম্বলারটা যখন আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজে যাই তখন আমরা অ্যাসেম্বলার ইউজ করি। ইন জেনারেল কম্পাইলার ইন্টারপ্রিটার। ওকে, তো চলো আজকে তাহলে আমরা এই কম্পাইলার ইন্টারপ্রিটার ব্যাপারে বলবো। দেন আমরা আসবো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কি করে, জাভা কিভাবে ওয়ার্ক করে, জাভাতে কি করে তোমরা কোড লিখবে, জাভাতে নোটপ্যাডে কি করে কোড লিখে ওয়ার্ক করবে। ওকে, আজকে পুরো ডিটেলসে কথা হবে, ঠিক আছে? তো চলো আমরা তাহলে যে ট্রান্সলেটার ব্যাপারে বলি। আমি এর আগেও যখন যারা পাইথন ক্লাস করেছিল তখন আমি এই জিনিসটা ব্যাপারে বলেছিলাম যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সিকিউশন ওয়াইজ কত রকমের হয়? কত রকমের হয় এক্সিকিউশন ওয়াইজ? মনে আছে? ক্যারেক্টারিস্টিক। লাইন বাই লাইন হবে, আর একটা পুরো মানে পুরো একটা প্যারা ধরে এক্সিকিউশন হবে। তো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওকে, মেনলি 3 টাইপের। একটা হচ্ছে কি কম্পাইল্ড, একটা কি হয় ইন্টারপ্রিটেড, নেক্সট কি হয় মনে আছে কারো? আমি যখন পাইথন ক্লাসে বলেছিলাম যে এটা যখন আমি তোমাদের জাভা, হাইব্রিড। নেক্সট যখন তোমাদের জাভা ক্লাসে পড়াবো তখন এইটা ব্যাপারে ডিসকাস করবো বলেছিলাম তো আমি। এটা হচ্ছে হাইব্রিড। আজকে এই হাইব্রিড নিয়ে ডিসকাস করবো। ওকে, তো কম্পাইল্ড মানে কি? যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পাইলার ইউজ করে, যেমন কি কি এক্সাম্পল কি সি হতে পারে, আর সি প্লাস প্লাস। সি প্লাস। গুড। ইন্টারপ্রিটারের মধ্যে কি কি পড়ে? পাইথন। পাইথন। আর আর কি? পাইথন বাদ দিয়ে আর কি? জাভা। জাভা। জাভা ইজ নট ইন্টারপ্রিটেড। কে? জাভা তো হাইব্রিড। জাভা হাইব্রিডের মধ্যে পড়ে। তাহলে কি কি এমন ল্যাঙ্গুয়েজ যেটা ইন্টারপ্রিটেড, আর যার ইন্টারপ্রিটার আমরা কমনলি ইউজ করি? আমি তাও হিন্ট দিলাম। জাভাস্ক্রিপ্ট। গুড, জাভাস্ক্রিপ্ট। মনে আছে তাহলে? পাইথনের ইন্টারপ্রিটারের নামটা মনে আছে? কি বলেছিলাম যখন পাইথন ক্লাসে? কি হয় পাইথন ইন্টারপ্রিটারের নাম মনে আছে? সেটা হচ্ছে পিভিএম, পাইথন ভার্চুয়াল মেশিন। দেন জাভাতেও যে ইন্টারপ্রিটার ইউজ হয় সেটার নাম হচ্ছে জেভিএম। কি নাম? জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন। জাভাস্ক্রিপ্টের ইন্টারপ্রিটারের নাম কি? হুম? না, জাভাস্ক্রিপ্টের ইন্টারপ্রিটারের নাম হচ্ছে, সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার। যে কোনো ওয়েব ব্রাউজার ইন্টারপ্রিটার হিসেবে জাভাস্ক্রিপ্টের অ্যাক্ট করে। তাহলে আমি সাপোজ দেখাচ্ছি তোমাদেরকে কি করে জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হয়। ওকে, তো সাপোজ আমি ধরো একটা নতুন প্যানেল খুললাম। আমি যদি রাইট ক্লিক করি ইন্সপেক্টে যাই, ঠিক আছে, এখানে দেখো একটা কনসোল বলে ট্যাব আছে। ওকে, আমি এটাকে বড় করে দিলাম। তো এইখানে আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট রান করাতে পারবো। যে কোনো ওয়েবসাইট রাইট ক্লিক করবে, ইন্সপেক্ট করবে, তারপরে এখানে তুমি রান করাতে পারবে। ফর সাপোজ আমি যদি জাভাস্ক্রিপ্ট, ধরো আমি একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করাতে চাই জাভাস্ক্রিপ্টে। জাভাস্ক্রিপ্টের কল কোড কি হয়? কনসোল ডট লগ। ওকে, তারপরে এর ভিতরে লিখতে হয় হ্যালো ওয়ার্ল্ড। ওকে, যেরকম পাইথন আমরা প্রিন্ট জানতাম তেমনি আমাদের জাভাস্ক্রিপ্টে কি হয়? কনসোল ডট লগ লিখতে হয়। ওকে, তো দেখো আমরা যদি ইজিলি করি, দেখো এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট চলে এসেছে। ওকে, বুঝতে পেরেছো? তো
যে কোনো ওয়েব ব্রাউজার, তুমি ক্রোম যাও, এজ যাও, ঠিক আছে। আমি যদি এজেও যে দেখাই তাও এজেও হবে। ওকে, আমার কাছে এজ আছে, এজ যায়। তো এজে যদি আমি দেখো এখানে যদি রাইট ক্লিক করি, দেন ইন্সপেক্ট করি, তারপর ইন্সপেক্ট করে আমি কিন্তু সেম জিনিসটা পাবো। ওকে, এটা একটু বড় করলাম আমি। দেখো এখানেও কনসোল আছে, কনসোল এসে এখানে আমি কি লিখব, কনসোল ডট লগ হ্যালো ওয়ার্ল্ড যদি আমি লিখি, এখানেও কিন্তু দেখো আমাকে হ্যালো ওয়ার্ল্ড আউটপুট দিয়ে দিচ্ছে, দেখতে পেয়েছো? তো আমরা কি করতে পারি, যে কোনো ওয়েব ব্রাউজার অ্যাক্ট করে কিসের তাহলে ইন্টারপ্রিটার হিসেবে, কিসের ইন্টারপ্রিটার হিসেবে? জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট মনে থাকবে সবসময়। তোমাদেরকে যদি বলে একটা ইন্টারপ্রিটারের নাম বলতে, তোমরা অনায়াসে বলতে পারবে একটা জাভাস্ক্রিপ্ট হচ্ছে ওয়েব ব্রাউজার হচ্ছে, যেমন ক্রোম, ফায়ারফক্স, এজ, ব্রেভ, যে কোনো ওয়েব ব্রাউজার হচ্ছে একটা ইন্টারপ্রিটার। যেটা কার ইন্টারপ্রিটার, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ওকে, এই জাভাস্ক্রিপ্টের জন্য কি করতে পারি আমরা, ওয়েবসাইট গুলো পার্ট বলা হয়, তাই তো জাভাস্ক্রিপ্টকে, বুঝতে পেরেছো? তো কেন ওয়েবসাইটের থেকে এই যে ওয়েব ব্রাউজারের যে কানেকশন, সেটা জাভাস্ক্রিপ্টের থ্রু। এবার বোঝা যাচ্ছে? অয়ন, দীপা, দীপা তো জাভাস্ক্রিপ্টে দেখেছি কোড ডোড করেছো। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ওকে, ক্লিয়ার তাহলে সবার? ক্লিয়ার তাহলে সবার? হ্যাঁ দাদা। ওকে, চল চলো এবার তাহলে আমি একটু কম্পাইলার, ইন্টারপ্রিটার আর একটু হাইব্রিডের ব্যাপারে কথা বলি। ওকে, এর আগেও আমি বলেছিলাম, বাট স্টিল আমি একদম বেসিক থেকে বলেছি, এবারে ডিপে ঢুকবো তোমাদের জাভাতে। এতটা ডিপে ঢুকবো যে তোমরা নিজেরাই বলবে যে দাদা ছেড়ে দাও এবার, ঠিক আছে, এবার বুঝতে পারছি। বাট আমি তাও আরো ভিতরে ডিপে ঢুকবো, যতক্ষণ না তোমরা না শিখছো ততক্ষণ আমি তোমাদেরকে ছাড়বো না। ওকে, চলো তাহলে এবার আমি প্রথমে কম্পাইলার ব্যাপারে আসি, ইন্টারপ্রিটার ব্যাপারে আসি। তো কম্পাইলার বা ইন্টারপ্রিটারের কাজ কি, আমরা এর আগে দেখেছি কি কাজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কিসে কনভার্ট করা, 0 1 কনভার্ট করা, তাই তো? মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটাকে যদি আমাকে 0 বা 1 বা কম্পিউটার আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয়, তখন আমরা কি ইউজ করবো, কম্পাইলার বা ইন্টারপ্রিটার। তাহলে এবার কথা হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স কি, দুটো যদি সেম কাজই করে। তো দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে কি, দুটোর ওয়ার্কিং এর মধ্যে ডিফারেন্স। ওকে, চলো আমরা তাহলে বুঝি কি ডিফারেন্স। ওকে, দেখি নতুন কারা আছে বলো, কারা নতুন আছে হাত তোলো। রিয়ার, প্রদীপ, কুসুম, ওকে, তুষার, শুভদীপ, অর্পিতা। ওকে, চলো তাহলে একজন ছেলে নিই আর একজন মেয়ে নিই, ঠিক আছে। শুভদীপকে নিলাম, আর এদিকে কাকে নিই, চৈত্রীকে নিই। ওকে, ঠিক আছে। তো আমাকে দুটোর মধ্যে ডিফারেন্স বলবে। ওকে, একজন অ্যাক্ট করবে কম্পাইলার হিসেবে, একজন হিসেবে অ্যাক্ট করবে ইন্টারপ্রিটার হিসেবে, কারণ বাদ বাকিটা সব মোটামুটি মনে পড়ে যাবে যখন আমি পড়াবো। ওকে, তো চলো আমি বললাম কি, যে আই এম এ স্টুডেন্ট, আই লাভ কোডিং, মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ ইজ জাভা। চলো চৈত্রী, এটার আমাকে ট্রান্সলেট করে দাও বাংলাতে, কি মানেটা বলতে চাইছি। আমি একজন স্টুডেন্ট, আমি কোডিং করতে ভালোবাসি, আমার যে ফেভারিট ল্যাঙ্গুয়েজ জাভা। ওকে, শুভদীপ? এটাই স্যার। এটাই। ওকে, চলো এবার আমি বলছি তোমাদের মাইন্ডসেটের কি ডিফারেন্স হতে পারে, চৈত্রী আর শুভদীপের মধ্যে কি মাইন্ডসেটের ডিফারেন্স হতে পারে, সেটা একটু ভালো করে তোমরা ভেবে রাখো। ওকে, তাহলে তোমরা বুঝতে পারবে কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মধ্যে ডিফারেন্সটা কি। চলো তাহলে আমি একদিকে, একজন লাইন বাই লাইন মানে এটা পড়ে পড়ে ট্রান্সলেট করলো, আর একজন পুরোটা পড়ে পড়ে ট্রান্সলেট করতে পারে। কে বললো, দিয়া? হ্যাঁ দাদা। বাঁকুড়া সবসময় এগিয়ে থাকে, তাই তো দিয়া? চলো, না, সবসময় থাকে না। না না এগিয়ে থাকে, আরে নিজের নিজের জায়গাকে একটু এগিয়ে রাখো। তো চৈত্রী এইদিকে আসছে আর এদিকে আছে শুভদীপ। ওকে, তো যেরকমটা দীপা বললো, ঠিক আছে, দীপা নয় স্যার, দিয়া। ওকে, তো চৈত্রী আর শুভদীপের মধ্যে কি কমন ডিফারেন্স আসতে পারে, এই জিনিসটা যদি আমি ট্রান্সলেট করতে যাই,
চৈত্রী আর শুভদীপের মধ্যে ডিফারেন্সটা দেখো। তো চৈত্রী কি করলো, সাপোজ, ওকে, হয়তো নাও করতে পারে, বাট আমি যতদূর ভেবে বলছি। তো চৈত্রী কি করলো, প্রথমে পুরোটা পড়ে দেখলো, যখন আমি লিখছিলাম তখন পুরোটা পড়লো, পুরোটা পড়ার পরে আমাকে পুরোটা একসাথে বাংলায় কনভার্ট করে বললো। চৈত্রী কি কাজ করলো, তিনটে সেন্টেন্স আছে, তিনটে সেন্টেন্স আগে রিড করলো, দেন রিড করে ও নিজে বুঝলো যে তিনটে সেন্টেন্স বলতে কি চেয়েছে, বোঝার পর দেন আমাকে কনভার্ট করে অ্যান্সারটা বললো। ঠিক আছে চৈত্রী, তুমি কি এই অ্যাপ্রোচটা ফলো করেছো? হ্যাঁ দাদা। ওকে, এবারে শুভদীপ হয়তো সেম অ্যাপ্রোচ ফলো করতে পারে, বা শুভদীপ আলাদা কি অ্যাপ্রোচ ফলো করতে পারে সেটার ব্যাপারে আমরা একটু ডিসকাস করি। ওকে, তো শুভদীপ কি বললো, দেখো এখানে টোটাল তিনটে সেন্টেন্স আছে। এটা হচ্ছে সেন্টেন্স নাম্বার 1, এটা হচ্ছে সেন্টেন্স নাম্বার 2, এটা হচ্ছে সেন্টেন্স নাম্বার 3। তো শুভদীপ কি করলো, প্রথমে সেন্টেন্স 1টা পড়লো, ও সেন্টেন্স 1 সেন্টেন্স 2 দেখেই, এই দুটো দেখেই, ও আগে সেন্টেন্স 1টা পড়লো, যা ফুল স্টপ পেয়েছি। তো সেন্টেন্স 1 পড়লো, বুঝলো, দেন আমাকে অ্যান্সার বললো। আবার সেন্টেন্স 2 পড়লো, বুঝলো, দেন আমাকে অ্যান্সার বললো। দেন সেন্টেন্স 3 পড়লো, বুঝতে পারলো, দেন অ্যান্সার বললো। তাহলে শুভদীপ কি কাজ করেছে বলতো, তিনটে সেন্টেন্স কি একসাথে রিড করেছে যেটা চৈত্রী করলো কি, নাকি আলাদা আলাদাভাবে রিড না, করেছে? লাইন বাই লাইন করেছে। তো শুভদীপ এখানে কি কাজটা করেছে বা করতে পারে সেটা হচ্ছে কি, যে ও সেন্টেন্স বাই সেন্টেন্স পড়েছে পুরোটা, প্রথমে ফার্স্ট সেন্টেন্স, দেন সেকেন্ড সেন্টেন্স, দেন থার্ড সেন্টেন্স, দেন আফটার ইচ সেন্টেন্স পড়ার পর, প্রত্যেকটা সেন্টেন্স পড়ার পর, ওকে, ও আমাকে কি করলো, মানেটা বললো, বুঝলো নিজে, তারপরে মানেটা বললো। ওকে, তো চৈত্রী কি কাজ করলো, আগে তিনটা সেন্টেন্স একবারে পড়লো, বুঝলো, দেন আমাকে মানেটা বললো। শুভদীপ কি করলো, সেন্টেন্স বাই সেন্টেন্স পড়ছে, এক একটা সেন্টেন্স পড়ছে, অ্যান্সার বলছে, দেন আমাকে অ্যান্সারটা বলেছে। ওকে শুভদীপ, বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে স্যার। তাহলে এবার বলো, দুজনের ওয়ার্কিং কি সেম না আলাদা? আলাদা। 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 তাহলে এবার বলো তো, কার মেমোরি, মাথার মেমোরি কার বেশি হওয়া উচিত, চৈত্রীর না শুভদীপের? চৈত্রী। চৈত্রী হবে। কেন চৈত্রীর মেমোরি কেন বেশি হওয়া দরকার? কারণ ও একেবারে পড়ছে। পড়েছে তো। একেবারে পুরোটাকে পড়ে তারপর তো মনটা বলেছে না। ঠিক আছে, তাহলে এর কি মেমোরি শুড বি হাই। আচ্ছা, এবার আমাকে বলো, ধরো সাপোজ চৈত্রীর কাছে যে তিনটে সেন্টেন্স ছিল তাই পড়ে দিল, বাট কি হতো যদি এটা 3000 সেন্টেন্স থাকতো, তখন কি ওটা বলতে পারতো? টাইম লাগতো না। বেশি। টাইম তো লাগতো, টাইম বেশি লাগতো না, ঠিক আছে, সেটা ব্যাপারে আমি বলছি। ওকে, তো মেমোরি শুড বি লো, মেমোরি শুড বি হাই। ওকে, তো 3000টা যদি সেন্টেন্স থাকতো, ও তাহলে কি একবারে পড়ে বলতে পারতো আমাকে? না। হয়তো পড়ে বুঝে নিত পুরো ব্যাপারটা, তারপর আমাকে যখন বলতে যেত তখন ঘাবড়ে যেত। তাহলে ও কি করতো, পুরো 3000 সেন্টেন্স পড়লো, পড়ে যেই মানেটা বুঝছে সেটা কোনো একটা পেপারে লিখতে পারতো, নাকি না? পারতো তো লিখতে, কোনো একটা পেপার বা খাতা বা বই বা কিছু একটা জায়গায় লিখে নিল, দেন আমাকে সেটা পড়ে পড়ে মিনিংটা বললো। বলতে পারে চৈত্রী? এটা কি তার জন্য ইজি হবে না টাফ হবে বল? ও পড়ে পড়ে যে মানেটা বুঝছে সেটা লিখে নিতে যাচ্ছে, দেন আমাকে পুরো মানেটা একসাথে বললো, করতে পারে। বাট শুভদীপের ক্ষেত্রে কি কোনো পেপারের দরকার, এক্সট্রা কোনো মেটেরিয়াল বা না। পেপার? কারণ এর কাছে কি, এর কাছে কনস্ট্যান্ট, এর কাছে 3000টা সেন্টেন্স থাকলেও এ কি করবে, এট এ টাইম কটা সেন্টেন্স পড়বে? একটা। একটা sentence, একটা sentence। তাহলে কোনো কি পেপারের দরকার? না। না। এবারে আমরা জিনিসটা ভালো করে বুঝি। ওকে, যে চৈত্রী যেটা ওয়ার্ক করেছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কম্পাইলার হিসেবে, আর শুভদীপ যেভাবে ওয়ার্ক করছে সেটা কি, ইন্টারপ্রিটার হিসেবে। এবার তোমাদের আপাত মস্তক তোমরা যদি এখন দেখতে যাও, তোমরা বলবে ও কম্পাইল ইন্টারপ্রিটার তাহলে বেস্ট। কি মনে হচ্ছে, ইন্টারপ্রিটার বেস্ট তো? না দাদা, কিন্তু কম্পাইলারের টাইমটা কম লাগবে, ইন্টারপ্রেটারের টাইমটা বেশি লাগবে। ঠিক, কেন বেশি লাগবে কেন কম লাগবে সব আমি ডিসকাস করছি। ওকে, ঠিক বলেছে দিয়া, দিয়া বললে তো, তাই তো? ওকে, দেখো এবার, হ্যাঁ দাদা। তো কোনো কম্পাইলার কি করে, পুরো একটা স্পেসিফিক প্রোগ্রাম আছে, সেই স্পেসিফিক প্রোগ্রামটাকে পুরোটা পড়ে, দেন ওটা একটা পেপারে লিখে, দেন সেই পেপারটা তোমাকে দিয়ে দেয়। ওকে, কারণ পুরোটা একসাথে তো বলা সম্ভব নয়, তাই কি করে এক জায়গায় লিখে নেয়। ওকে, কারণ পুরোটা ওকে পড়তে হয়, পড়ে মিনিংটা বলতে হয়, তো একটা পেপারে লিখতে হয়, লিখে বলতে হয়।
বাট ইন্টারপ্রিটারে কি করতে হয়, ইন্টারপ্রিটারে কিন্তু এই পেপারটা দরকার পড়ে না। ধরে কি পড়ে কি দরকার? তার কারণ কি, না। এটা শুধু একটা মাত্র সেন্টেন্স পড়বে, তার মিনিংটা শুধু আমাকে বলে দেবে। তো একটা মাত্র সেন্টেন্সের জন্য নিশ্চয় ওর অতটা পেপার লাগবে না যতটা চৈত্রীর লাগার কথা। লাগবে কি? ডিপলি ভেবে দেখো, উত্তরটা হচ্ছে না। তো চলো এবার আমরা বুঝি যে কম্পাইলার ইন্টারপ্রিটারের ডিফারেন্সটা কি। তো আমরা এখন অব্দি জানলাম যে কম্পাইলারের ক্ষেত্রে এক্সট্রা আমাকে কিছু মেমোরি লাগে, যেখানে আমাকে কি করতে হয়, কনভার্টেড টেক্সটটা রাখতে হয়, নাকি না? বাট ইন্টারপ্রিটারের ক্ষেত্রে লাগতে লাগে না। এবার তোমরা যদি একটু ব্যাকে ভাবো, কম্পাইল ল্যাঙ্গুয়েজের মধ্যে কোন কোন ল্যাঙ্গুয়েজ পড়ে? সি আর সি প্লাস প্লাস। সি আর সি প্লাস প্লাস। ঠিক। তো সি আর সি প্লাস প্লাস যখন আফটার কম্পাইলেশন কি হয়, এই পেপার লাগার কারণে ফাইল তৈরি হয়, একটা আলাদা ফাইল তৈরি হয়, সেটা হচ্ছে ডট এক্সি। তোমরা লক্ষ্য করেছো কখনো? তো এই ডট এক্সি ফাইলটাতে কি হয়, এই সি আর সি প্লাস প্লাসটাকে পুরো কোডটাকে একসাথে পড়ে এই ডট এক্সি ফাইলটাতে স্টোর করে রাখি। বুঝতে পেরেছো? তো চলো আমি তাহলে তোমাদেরকে দেখাই, ওকে, লাইভ এক্সাম্পল দিয়ে দেখাই, যত দেখবে তত মনে থাকবে। ওকে, আমি একটা সি এর প্রোগ্রাম তৈরি করি। ওকে, আমি একটা সি এর প্রোগ্রাম লিখি, হ্যাশ ইনক্লুড stdio.h independent intf ভালো। তো যখন আমি এটাকে রান করতে যাব, দেখো এখানে কটা ফাইল আছে টোটাল? একটাই ফাইল আছে, সেটা হচ্ছে t1.c। বাট যখন এটাকে আমি রান করতে যাবো, দেখো একটা নতুন ফাইল তৈরি হবে, এখানে দেখতে পাবে ডট exe নামের একটা ফাইল তৈরি হবে। ওকে, দেখো রান হচ্ছে, দেখো এখানে একটা ডট exe ফাইল তৈরি হয়েছে, কি দেখতে পেয়েছো? t1.exe। হ্যাঁ দাদা। তো এটা তৈরি হওয়ার কারণটা কি? কারণ যেহেতু কম্পাইল ল্যাঙ্গুয়েজ কি করে, কম্পাইলারে পুরো জিনিসটা পড়বে, পড়ার পরে এই পুরো জিনিসটার কনভার্টেড 01 বা এক্সিকিউটেবল কোড একটা ফাইলে স্টোর করে, সেটা হচ্ছে কি t1.exe। আমি যদি এই ফাইলটা খুলি, আমাকে খুলতে পারমিশন দেবে না, কারণ এটা অ্যাকচুয়ালি রিড করা যায় না। বাট তাও যদি আমি জোর করে ওপেন এনিওয়ে করতে চাই, দেখতে পাচ্ছ দেখো 3 লাইনের কোড, আমাকে এখানে কত কিছু লেখা আছে, এগুলো তোমরা পড়তে পারবে না কারণ এনকোডিং ঠিকঠাক নেই। তো কি হয় এটাতে, দেখো একটা ছোট্ট কোড, তার এত বড় একটা ফাইল তৈরি হয়। তো এই ফাইলটা কি, এই ফাইলটা জাস্ট কিছুই না, এই যে t1.c এর মধ্যে যে সি প্রোগ্রামিং এর যে কোডটা ছিল, সেটাকে কনভার্ট করে t1.exe তে রেখেছে। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? বোঝা গেছে? হ্যাঁ দাদা। ঠিক হ্যাঁ আছে, দাদা। একটু দাঁড়া, একটা কল। হ্যাঁ আজারুল, আমার ক্লাস হচ্ছে, বুঝলি তো? হ্যাঁ ক্লাস হচ্ছে, বল। ঠিক আছে, দাঁড়া আমি তাহলে ক্লাসটা ফোন করছি। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছো সবাই? কে বুঝতে পারোনি বলো? কে বুঝতে পারোনি হাত তোলো। অঙ্কিতা, কুসুম, শুভদীপ, বুঝতে পেরেছো? রিসা, বটল, তুমি আরো লেটে জয়েন করো। নিকিতা বলো, কোথায় বুঝতে পারোনি বলো? আর একবার বলে দাও দাদা, বুঝতে পারিনি। আরেকবার বলো। একবার বলে দাও। যেটা বললাম সেটা হচ্ছে, দেখো ভালো করে বুঝবে। ওকে, যখন কোনো কম্পাইল ল্যাঙ্গুয়েজ ইউজ করবো আমরা, সেটা একটা সি হতে পারে বা সি সি প্লাস প্লাস, সি অথবা সি প্লাস প্লাস। তো কি হয়, আমি একটা প্রোগ্রাম লিখলাম, এটা ধরো t1.c, এখন তোমরা দেখতে পেলে। তো ধরো এর মধ্যে কতগুলো লাইন আছে, ধরো 1 থেকে 50 নম্বর লাইন অব্দি আছে, টোটাল 50টা লাইন আছে। তো যখনই একে কম্পাইলেশন করবো বা কম্পাইলার কম্পাইল করবে, তখন কি তৈরি হয়, কি তৈরি হয় বললাম, একটা নতুন ফাইল তৈরি হয়। নতুন ফাইল তৈরি হয়, নতুন ফাইলটার নামটা কি হয়েছিল? ডট এক্স ডট ইএক্সি। ডট এক্সি ডট এক্সি ফাইল। ওকে, এখানে কি থাকে, এখানে এক্সিকিউটেবল কোড থাকে। এবার কেন থাকে, তার কারণটা হচ্ছে যে কম্পাইলার কি করে, এই যে 50টা লাইন, এই 50টা লাইন একবারে পড়ার পরে একটা জায়গায় স্টোর করে রাখে, কনভার্ট করে। ওকে, বুঝতে পেরেছো নিকিতা? এবার যদি তোমাকে অনেকগুলো লাইন থাকে, ঠিক আছে, হ্যাঁ অনেকগুলো দাদা। লাইন, তো তোমার শুধু ব্রেনের ক্যাপাসিটি নেই যে এটাকে স্টোর করে রাখার মতো। তো তুমি কি করবে, কোনো একটা পেপারের মধ্যে লিখে রাখবে। বুঝতে পেরেছো শ্রীসা? হ্যাঁ দাদা।
t1.exe এর কাজ কি, যে এমন একটা ফাইল যেটা কি করে, যে এক্সিকিউটেবল কোড যেগুলো আছে সেগুলোকে এক জায়গায় স্টোর করে রাখে। ওকে, এবার কাজটা কি চলো ভালো করে বুঝবে। তাহলে কম্পাইল ল্যাঙ্গুয়েজ কি করে, t1.c আছে সেটাকে t1.exe তে কনভার্ট করে। এতদূর আমরা বুঝতে পেরেছি। ইন্টারপ্রিটার কি করবে, ইন্টারপ্রিটার কি কোনো ফাইল তৈরি করে? না। না। চলো এর একটা এক্সাম্পল দেখি। তো ধরো আমি একটা ইন্টারপ্রিটারের জন্য একটা ইন্টারপ্রিটার ল্যাঙ্গুয়েজ ইউজ করি। ওকে, তো কি ইউজ করবো, পাইথন। চলো তাই পাইথন ইউজ করি, হ্যাঁ। p.py ইউজ করি, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। তো দেখো এখানে টোটাল 3টে ফাইল আছে দেখতে পেয়েছো, একটা p.py, t1.c, t1.exe। যদি p.py বা পাইথন যদি কম্পাইল ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে এটাকে যখন আমি রান করতে যাবো একটা নতুন ফাইল তৈরি হওয়ার কথা, নাকি না? বাট যদি ইন্টারপ্রিটার ল্যাঙ্গুয়েজ হয়, নতুন ফাইল কিন্তু তৈরি হবে না। তার কারণ কি, যতগুলোই নাম্বার অফ লাইন্স দিই, ঠিক আছে, ও কখনোই কিন্তু ফাইল তৈরি করবে না। দেখো এখানে কিন্তু কোনো কি নতুন ফাইল তৈরি হয়েছে, নতুন ফাইল? এবার এবার তুমি বলবে দাদা একটা মাত্র লাইন লিখেছো জন্য কি ফাইল তৈরি হবে, হয়তো বেশি লাইন লিখলে তৈরি হবে। তাহলে আমি কি করলাম, বেশি লাইন তৈরি করি। ওকে, কপি পেস্ট করে আমি ধরো 121টা লাইন, স্টিল যদি আমি 121টা লাইনও তৈরি করি, স্টিল কিন্তু আমার কোনো ফাইল তৈরি হবে না। দেখো 3টে ফাইলই থাকবে। দেখো আউটপুট ঠিক দিয়ে দিয়েছে, বাট 3টে ফাইলে কিন্তু আছে। ওকে, তাহলে বুঝতে পেরেছো কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মধ্যে বেসিক ডিফারেন্স। একটা কি করে, একটা নতুন ফাইল ক্রিয়েট করে, আর একটা কি করে, নতুন ফাইল ক্রিয়েট করে না। ওকে, ক্লিয়ার? এবার আমরা বেসিক ডিফারেন্স দেখবো যে কোনটা ফাস্ট কোনটা স্লো, তারপরে আমরা জাভার ব্যাপারে আসবো। কারণ কম্পাইলার ইন্টারপ্রিটার যদি না বুঝতে পেরেছো, কখনোই তোমরা কিন্তু জাভার ব্যাপারটা ওয়ার্কিংটা কিন্তু বুঝতে পারবে না। ওকে, তো কম্পাইলেশন করলাম, t.exe ফাইল তৈরি হবে। এরপরে কি হয়, রান হয়। তো রান কি ডিরেক্ট কম্পিউটারের কাছে হয়ে যায়, হয় কি? তোমাদের কি মনে হয়, ডিরেক্ট কি কম্পিউটারে .exe ফাইলটা কি রান হয়ে যায়? না। না। আর কি হয়, কি হতে পারে যদি আমাকে এটা রান করাতে হয় .exe ফাইলটা? কার হেল্প লাগবে আমার, কার হেল্প লাগবে? বলো, আরেকটা সাবজেক্ট পড়াবো আমি তোমাদের টোটাল করতে। অপারেটিং সিস্টেম। তো যখন এই এক্সিকিউটেবল ফাইলটাকে যদি আমাকে আমাদের কম্পিউটারে রান করাতে হয়, তো আমরা কি ডিরেক্টলি রান করাতে পারি কি পারি না? যদি পারি তাহলে হ্যাঁ ওকে, আর যদি না পারি তাহলে আমাদের কিসের হেল্প লাগবে এটাকে রান করানোর জন্য? তো ওএস এর হেল্প লাগবে। যে সাবজেক্টটা আমি তোমাদেরকে পড়াবো নেক্সট অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম। ওকে, আমাদের কিসে লাগবে, একটা অপারেটিং সিস্টেমের হেল্প কিন্তু লাগবে। ওকে, তো আমাদের কার হেল্প লাগবে, অপারেটিং সিস্টেম। ওকে, তো এই অপারেটিং সিস্টেম কি করবে, এই পুরো t.exe ফাইলটাকে নেবে, নেওয়ার পর এর দায়িত্ব এটাকে কম্পিউটারের মধ্যে রান করা আর তার আউটপুটটাকে অ্যাকসেপ্ট করা। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে অপারেটিং সিস্টেমের কাজ কি, যে কোনো এক্সিকিউটেবল ফাইলকে রান করা। এর জন্য ভালো করে ভেবে দেখো, তোমরা যখন অ্যাপ ইনস্টল করতে গিয়েছিলে, ভালো করে ভেবে দেখো, এখানে আসছি আমি, ঠিক আছে? তোমরা আগের দিন কি করেছিলে, ডাউনলোড জাভা জেডিকে, ওকে লিখেছিলে তো, তারপরে এটার ভিতরে ঢুকেছিলে। তো তোমরা জাভা জেডিকে 23 এর পরে কেন তোমাদেরকে অপারেটিং সিস্টেম চুজ করতে হয়েছিল, কারণটা আবার বুঝতে পেরেছো? কেন তোমাদেরকে উইন্ডোজ এর জন্য আলাদা, লিনাক্স এর জন্য আলাদা, ম্যাকওএস এর জন্য আলাদা চুজ করতে কেন হয়েছিল? কারণ ডিরেক্টলি যে এই যে .exe ফাইল, এই ডিরেক্টলি .exe ফাইল কিন্তু রান করবে না কম্পিউটারে। একে যদি তোমাকে রান করাতে হয়, এর জন্য তোমাদের কি লাগবে, অপারেটিং সিস্টেম লাগবে। ক্লিয়ার? পেলে, প্রমাণ পেলে? হুম, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। তাহলে যে কোনো যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাকে রান করাতে চাই, মাস্ট আমাদের কি লাগবে, অপারেটিং সিস্টেম। ওএস। অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম আইদার উইন্ডোজ হতে পারে, অর লিনাক্স হতে পারে, অর আর কি হতে পারে, ম্যাকওএস হতে পারে। এছাড়া কি কি অপারেটিং সিস্টেম আছে তোমাদের হাতে, কি আছে? অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড, গুড, অ্যান্ড্রয়েড।
এবার বলবে দাদা আমি তো নাথিং ইউজ করি, নাথিং ওএস, OnePlus ইউজ করি, তো অক্সিজেন ওএস, তাই তো? রেডমির জন্য কি থাকে, ইউআই, তাই তো? তো ওইসবের কথা না, জাস্ট একটার কমন যেটা বলছি সেটা হচ্ছে কি অ্যান্ড্রয়েড। ওকে, তো এবার বলো, যদি উইন্ডোজে তোমরা কোনো অ্যাপ ইনস্টল করতে যাও, তোমরা দেখতে পাবে কি, আমি এখানে আসি এবার, দেখো এখানে দেখতে পাবে কি .exe। তাহলে উইন্ডোজে যদি আমাকে রান করাতে হয় আমাদের কি ধরনের ফাইল জেনারেট করতে হয়, .exe ফাইল, দেখতে পেয়েছো? .exe ফাইল। তো উইন্ডোজে যদি তোমাকে কোনো অ্যাপ ইনস্টল করতে হয় আমাদেরকে .exe ফাইল দিয়ে আমাদের অ্যাপগুলো থাকে। আচ্ছা, আমরা লিনাক্সের ক্ষেত্রে দেখি, দেখো লিনাক্সের ক্ষেত্রে দেখো কি পাই আমরা, দেখতে পেয়েছো? দেখো এখানে কি কোথাও কি .exe পাচ্ছ তোমরা? পাচ্ছ এখানে? ভালো করে ভেবে দেখো, এখানে কি পাচ্ছ তোমরা? ডট দেব তো যদি লিনাক্সের মধ্যে তোমাকে কোনো অ্যাপ ইনস্টল করাতে হয় বা এক্সিকিউট করাতে হয় তোমার দিকে কিসের জন্য যেতে হয়, ডেভ এর জন্য। ওকে, তো যদি এটা t.exe টা কার জন্য তৈরি হবে, উইন্ডোজের জন্য। তো যদি t1.dev কোথায় রান হবে, t1.dev ফাইলটা কোথায় রান হবে, লিনাক্স। আমাকে যদি লিনাক্সে রান করাতে হয় তাহলে আমাকে t1.dev ফাইল তৈরি করতে হবে t1.c তে। যদি উইন্ডোজে রান করাতে হয় তখন t1.c থেকে t1.exe তৈরি করতে হবে। অ্যান্ড্রয়েডের জন্য কি থাকে, অ্যান্ড্রয়েডের জন্য তো সবাই বলতে পারবে কি ফাইল, দেখেছো কখনো? এপিকে। গুড। ম্যাকওএস এর জন্য ওটা তো বলতে পারবো না। অত বড় লোক তো আমরাও নয়। ম্যাকওএস এর জন্য What is a macOS? .dmg। ওকে, এদের আরো কিছু থাকে, এসএইচ টেসএইচ করে থাকে, অত আমি বড় লোক তো নয়, ঠিক আছে, ম্যাকওএস ইউজ করি। দেখো দাদা উইন্ডোজ থেকে লিনাক্সে করা যায়? কি উইন্ডোজ থেকে লিনাক্সে মানে বুঝলাম না। লিনাক্স ল্যাপটপ কনভার্ট করা যায়? হ্যাঁ, আমার এই নিজের ল্যাপটপে উইন্ডোজ আর লিনাক্স দুটোই আছে, কনভার্ট করা যায় না। তুমি যদি একটা মেশিনে, ধরো একটা ল্যাপটপে যদি তুমি মাল্টিপল অপারেটিং সিস্টেম যদি রান করাতে চাও তো তোমার কাছে দুটো অপশন থাকে, আইদার ইউ গো ফর লাইভ বুট আর ইউ শুড গো ফর ডুয়াল বুট। লাইভ বুট মানে কি, যেখানে একটা পেন ড্রাইভ ইউজ হয়। ওকে, সেই পেন ড্রাইভের মাধ্যমে কি করতে হয়, তোমাকে অপারেটিং সিস্টেমটাকে ইনস্টল করতে হয়। তো ধরো আমার উইন্ডোজ আছে আগে থেকে ইনস্টল ল্যাপটপে, আমি কি করলাম, লাইভ বুটের মাধ্যমে একটা পেন ড্রাইভ নিলাম, সেই পেন ড্রাইভে আমি লিনাক্স ইনস্টল করলাম। তো ওই পেন ড্রাইভটা যতক্ষণ থাকবে ওই পেন ড্রাইভটার মধ্যে আমার লিনাক্সটা ইনস্টল থাকবে, আর লিনাক্সের মাধ্যমে আমি কম্পিউটারে লিনাক্সটাকে রান করাতে পারবো। ডুয়াল বুট মানে কি, আমার একই সিস্টেমে পার্টিশন তৈরি হবে। ওকে, আমার মেমোরির মধ্যে পার্টিশন তৈরি হবে। ধরো সাপোজ আমার 1 টিবির মেমোরি। ওকে, তো 1 টিবির মধ্যে আমি কি করলাম, যে 200 জিবি লিনাক্সের জন্য আর বাকি 800 জিবি ওরা ফিগারে বলছি, তো সেটা কি করলাম উইন্ডোজের জন্য। এটা হচ্ছে ডুয়াল বুট। তো আমারও ল্যাপটপে ডুয়াল বুট করা আছে। আমার টোটাল ওকে 512 জিবি যেটা আছে সেটা হচ্ছে আমার উইন্ডোজের জন্য অ্যালোকেট করা আছে, যেটা তোমরা এখন ক্লাস করছো। 256 জিবি যেটা আমার ইনস্টল করা আছে সেটা হচ্ছে লিনাক্স, যেটা আমি তোমাদেরকে দেখাবো। ওকে, ক্লিয়ার? অপারেটিং সিস্টেমে যখন তোমাদেরকে আমি কিছু প্র্যাকটিক্যাল দেখাবো তখন আমি লিনাক্সটার মাধ্যমে তোমাদেরকে দেখাবো, চিন্তা নেই। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। ঠিক আছে, তাহলে এবার আমাকে বলো, এবার আমি একটু টপিকে আসছি, অফ টপিক চলে গিয়েছিলাম একটু তোমাদেরকে বোঝানোর জন্য। এবার বলো, যদি আমার অপারেটিং সিস্টেম, ওকে ফর সাপোজ, অয়ন তুমি নজর দিয়ে দিয়েছো আমার ল্যাপটপটা, তেমন ল্যাপটপ আবার স্লো হয়ে গেছে। তোমার ল্যাপটপ ফেলে দেওয়া হবে না। তো বলো, যদি ওএসটা যদি উইন্ডোজ হয় তাহলে আমার এক্সিকিউটেবল কোডটাকে কি বানাতে হবে, .exe। যদি আমার ওএসটা লিনাক্স হয় তখন কি ফাইল বানাতে হবে, দেব .dev। তো এবার বলো, এই যে এক্সিকিউটেবল কোড এর সাথে ওএস এর একটা কি ডিপেন্ডেন্সি আছে কি নেই? আছে। কিরকম ডিপেন্ডেন্সি, কি বলবে তোমরা, কিরকম ডিপেন্ডেন্সি? ফাইলটা কেমন, মানে ওটা ডিপেন্ড করবে ওএস এর উপরে, নয়তো রান করবে না। এবারে বলো, এই এক্সিকিউটেবল কোডটা তৈরি করার দায়িত্ব কার? ওএস এরই দায়িত্ব হবে না, কম্পাইলারের। কম্পাইলার ওএস এর উপরে ডিপেন্ড করে তৈরি করবে। কম্পাইলার কি করে, এক্সিকিউটেবল কোডটা তৈরি করে।
তাহলে এবার বলো কম্পাইলারের সাথে কি ওএস এর কোনো ডিপেন্ডেন্সি থাকার কথা, হ্যাঁ কিনা? না। না থাকবে তো, নয় ও কি করে বুঝবে হ্যাঁ, যে থাকবে। ফাইল করবো না ডেপ ফাইল করবো? বলো, বাকিরা বলো, কাদের কাদের মনে হচ্ছে যে থাকা উচিত নয়? তারা হাত তোলো। থাকে না, কাদের কাদের মনে হচ্ছে? এই স্পিকার মাঝে মাঝে লেফট হয়, মাঝে মাঝে জয়েন হয়, এবারে দাদা বুঝতে পারি। ওকে, আর কাদের কাদের মনে হচ্ছে যে হ্যাঁ ডিপেন্ডেন্সি আছে? তারা হাত তোলো। আমি এটা বললাম জাস্ট দেখার জন্য যে কতজন ক্লাসের মধ্যে অ্যাক্টিভ আছে, এটা দেখার জন্য। ওকে, আরেকবার নেট চলে গেছিল আমার। তুমি এই জয়েন করেছেন দেখলাম। তো আমি বললাম যে কম্পাইলারের সাথে আমাদের অপারেটিং সিস্টেমে ডিপেন্ডেন্সি থাকার কথা আছে কি নেই? আচ্ছা আচ্ছা। এবার এর একটা আমি সিম্পল এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ওকে, তোমরা যখন সি প্রোগ্রামিং ইনস্টল করতে যাবে বা C++, তোমরা লিখবে ডাউনলোড সি, ওকে, ইন উইন্ডোজ। তোমরা এটা স্পেসিফাই করবে। ওকে, তো এটা কেন লেখার দরকার, ঠিক আছে, বা ডাউনলোড MinGW ইন উইন্ডোজ, কেন এটা লেখো বলো তো? কারণ প্রত্যেকটা যে কম্পাইলার, ঠিক আছে, দেখো ফর উইন্ডোজ, দেখতে পেয়েছো MinGW একটা যেটা তোমাকে কম্পাইলেশন প্রোভাইড করবে, সেটা দেখো উইন্ডোজের জন্য লেখাই আছে ফর উইন্ডোজ। তো প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের জন্য আলাদা আলাদা আমাকে কম্পাইলার পাওয়া যায়। তুমি যদি MinGW যদি তুমি লিনাক্স ইনস্টল করতে যাও, তখন তুমি আলাদা কিছু পাবে, আলাদা ফাইল পাবে। ওকে, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে কম্পাইলারের সাথে আমাদের কি থাকে? ওএস এর ডিপেন্ডেন্সি থাকে। তাহলে আমি ভালো করে লিখে দিলাম যে কেন থাকে, কারণ ওএস যে টাইপের, সেই টাইপের ফাইল আমাকে কম্পাইলারকে তৈরি করতে হবে। ওএস যদি উইন্ডোজ হয়, কম্পাইলারকে মাস্ট জানতে হবে যে ওএসটা কি টাইপ। তাহলে আমি যদি ওএস যদি দেখে যে কম্পাইলার যদি দেখে যে ওএস হচ্ছে উইন্ডোজ, তাহলে আমি .exe ফাইল তৈরি করি। কম্পাইলার দেখলো যে হ্যাঁ ওএসটা হচ্ছে কি লিনাক্স, তাহলে আমাকে কি ফাইল তৈরি করতে হবে? .dev। তাহলে দুটোর মধ্যে কি ডিপেন্ডেন্সি আছে কি নেই? এ কি ঝাড়াপ্পা কাজ করতে পারবে, কি ইন্ডিপেন্ডেন্টলি ভাবে কি ওয়ার্ক করতে পারবে? না। না। তাহলে সবসময় মনে রাখবে কি কম্পাইলার ইজ ডিপেন্ডেন্ট উইথ ওএস। এই জন্য সি আর C++ ল্যাঙ্গুয়েজ বা যে কোনো কম্পাইল ল্যাঙ্গুয়েজে কি বলা হয়? প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ বলা হয়। কি ল্যাঙ্গুয়েজ? প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। ঠিক, তোমার প্ল্যাটফর্ম বলতে কি যে কোনো ওয়েস, তোমার যে ওয়েস হবে সেই অনুযায়ী আমাকে ফাইল তৈরি করতে হবে। তোমার যদি উইন্ডোজ থাকে .exe, তোমার যদি লিনাক্স থাকে .dev, তোমার যদি ম্যাকওএস থাকে .dmg, তোমার যদি অ্যান্ড্রয়েড থাকে .apk। তো প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে আমাকে সি আর C++ কে রান করাতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কম্পাইল ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে আর কম্পাইলারের সাথে কি করে ওএস এর ডিপেন্ডেন্সি কিরকম, সেটা বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে? আছে কোনো অসুবিধা? না দাদা। না দাদা। চলো এবার তাহলে আমরা ইন্টারপ্রিটারের ব্যাপারটা একটু কথা বলি। ওকে, তারপরে আমরা ফার্স্ট আর কোনটা ছিল সেটা দেখবো। ওকে, তো ইন্টারপ্রিটার ধরো T.py, তো সেম এখানে ধরো আমার 50টা লাইন আছে, 1 থেকে 50টা লাইন। তো আমি যখন একে কম্পাইল বা ইন্টারপ্রিট করব, ইন্টারপ্রিটার যখন ইউজ করব, কোনো কি নতুন ফাইল তৈরি হবে? না। কারণটা কি? কারণ যেহেতু এটা ওয়ান লাইন বাই লাইন এক্সিকিউশন করবে, এর জন্য নতুন ফাইল তৈরি হয় না, যেটা আমি তোমাদেরকে একটু আগেও দেখিয়েছি লাইভ। ওকে, তো ইন্টারপ্রিটার কি করে যে ফার্স্ট লাইনটা তুলবে, তুলে এটাকে এক্সিকিউটেবল কোডে কনভার্ট করবে। তো ফার্স্ট লাইন তুললো, এটাকে এক্সিকিউটেবল কোডে কনভার্ট করলো, এই লাইনটা কাকে দেবে? ডিরেক্ট কি কম্পিউটার রান করাতে পারবে কি? না, কাকে দেবে তাহলে? না। অপারেটিং সিস্টেমকে। অপারেটিং সিস্টেমকে দেবে, অপারেটিং সিস্টেম সেটা রান করাবে, রান করে সেখান থেকে আউটপুট নেবে। তাহলে ইন্টারপ্রিটার ল্যাঙ্গুয়েজ কি কাজ করবে? প্রত্যেকটা লাইন তুললো, লাইন তুলে সেটাকে এক্সিকিউটেবল কোডে কনভার্ট করলো, দেন সেটা অপারেটিং সিস্টেমকে দিল, অপারেটিং সিস্টেম সেটাকে রান করালো, দেন তার আউটপুট শো করালো। আবার সেকেন্ড নম্বর লাইনে আসলো, দেন সেকেন্ড নম্বর লাইন আবার এক্সিকিউটেবল কোডে কনভার্ট করলো, দেন অপারেটিং সিস্টেমকে দিল, অপারেটিং সিস্টেম সেটা আবার এক্সিকিউট করাবে।
এইভাবে কি হবে, লাইন বাই লাইন 50 নম্বর লাইন অব্দি ওয়ার্ক হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ দাদা। বাকিরা যারা হ্যাঁ। নতুন এসেছো, শুভদীপ, অঙ্কিতা, কুসুম, তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। ওকে, তো ইন্টারপ্রিটার কি কাজ করে, যে লাইন বাই লাইন প্রত্যেকটা লাইনকে তুলবে, এক্সিকিউটেবল কোডে কনভার্ট করবে, আর অপারেটিং সিস্টেমকে দেবে, 10 সেকেন্ড থেকে আউটপুট পাবে। এবার বলো, এই এক্সিকিউটেবল কোডে কনভার্ট করার দায়িত্ব কার? ইন্টারপ্রিটার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কার দায়িত্ব? ইন্টারপ্রিটারের। ইন্টারপ্রিটারের দায়িত্ব। এবার বলো, এদের মধ্যে কি ডিপেন্সি থাকবে কি থাকবে না? জাস্ট এটা ভাবো, ইন্টারপ্রিটার কি কোনো কমন ফাইল ফরম্যাট কি ইউজ করতে পারবে, যে হ্যাঁ পার্টিকুলারলি না। ডট এক্সটি আমি তৈরি করে যাই অপারেটিং সিস্টেম যাই হোক, না হলে ডট ডিএবি আমি তৈরি করে যাই অপারেটিং সিস্টেম যাই হোক, ইন্টারপ্রিটার কি এরকম করতে পারবে কি? নাকি না? না, পারবে না। না, পারবে না। তো ইন্টারপ্রিটারকেও মাস্ট অপারেটিং সিস্টেমের কি হতে হবে, ডিপেন্ডেন্ট হতে হবে। অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ হয়, তাহলে ওকে উইন্ডোজ এর মতো এক্সিকিউটেবল ফাইল তৈরি করতে হবে, যেটা হচ্ছে ডট এক্সটি টাইপ। অত ফাইল তৈরি করবে না, কিন্তু তার লাইনটা তৈরি করবে। অপারেটিং সিস্টেম যদি লিনাক্স হয়, তাহলে আমাকে ডট দেবে যে ধরনের লাইন স্টোর থাকে, সেই লাইন আমাকে এক্সিকিউট করাতে হবে। বুঝতে পেরেছো? তাহলে ইন্টারপ্রিটার কি ওএস এর উপর ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট। তো এর জন্য পাইথন, জাভাস্ক্রিপ্ট এগুলো কি প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেড। প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। তো তখনকার দিনে এটাই অসুবিধা ছিল, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই অসুবিধা তোমাদেরকে শো করালাম। যতগুলো ল্যাঙ্গুয়েজ ছিল সবগুলোই কি প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। দেখো, কম্পাইল ল্যাঙ্গুয়েজ বেরোলো, সেটাও প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। ইন্টারপ্রিটার ল্যাঙ্গুয়েজ বেরোলো, সেটাও প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। তাহলে কি এমন আমি ইউজ করবো যার জন্য আমি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্সিটা আনতে পারবো? এটা নিয়ে একটা বড় কোয়েশ্চেন আসলো। তখন আমাদের মাথায় কনসেপ্ট কি আসলো, কি টাইপের ল্যাঙ্গুয়েজ? হচ্ছে হাইব্রিড। হাইব্রিড ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট। ওকে, আচ্ছা চলো ইন্টারপ্রিটারই আমি দেখাই একবার। ওকে, ইন্টারপ্রিটার যে লাগে আমি কোনো ফাও কথা বলবো না, তোমাদেরকে প্রমাণ সমেত দেখাবো। ওকে, আমি ধরো এখানে আসলাম, তো আমি যদি লিখি ডাউনলোড পাইথন, ওকে, তো ডাউনলোড পাইথন যদি আসি, তোমরা দেখতে পাবে এখানে পাইথন, ঠিক আছে। দেখো এখানে তোমরা দেখতে পাবে, ডাউনলোডসে যায়, কি দেখাচ্ছে, হ্যাঁ দেখো এখানে পাইথন যখন আমি ডাউনলোড করতে যাচ্ছি, দেখো উইন্ডোজ এর জন্য আমাকে আলাদা ফাইল দেখাচ্ছে, ম্যাক ওএস এর জন্য আলাদা, আদার ইউজফুল আইটেমস এর জন্য আলাদা। তো পাইথন যদি না হতো প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, প্ল্যাটফর্ম যদি ইন্ডিপেন্ডেন্ট হতো, তোমাকে কি উইন্ডোজ আর ম্যাক ওএস এর জন্য কি আলাদা করে দেখাতো কি? না। তো এর জন্য আমরা কি বুঝতে পারলাম, যে পাইথন হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। আমি যদি নোট জেএসে যাই, তো নোট জেএস হচ্ছে কি, যেখানে আমাদের জাভাস্ক্রিপ্ট রান করানো যায়। তো ডাউনলোড নোট জেএস, তো জাভাস্ক্রিপ্ট আমরা জানি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তো নোট জেএসে যদি যাই, এখানেও আমরা দেখো ডাউনলোডে কি দেখতে পাচ্ছি, দেখো এখানে দেখো ডাউনলোড নোট জেএস আমাকে কি কি অপশন দিচ্ছে, দেখো উইন্ডোজ, ম্যাকওএস, লিনাক্স আর এআইএক্সটা বাদ দাও। তো আমরা কি দেখতে পাচ্ছি, এখানেও যখন আমি জাভাস্ক্রিপ্ট ইনস্টল করতে যাচ্ছি, আমাকে কিন্তু স্টিল অপারেটিং সিস্টেম দিচ্ছে, নাকি না? দিচ্ছে তো? তাহলে আমি কি বলবো, যেটা প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট? বলবো কি? হ্যাঁ, হ্যাঁ বলবো তো। তাহলে এবার আমার কোয়েশ্চেন, জাভাকে আমরা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলছি, বাট জাভা ইনস্টল করতে গেলেও তো আমরা সেই উইন্ডোজ, লিনাক্স, ম্যাকওএস দেখি। এটার কারণ কেন, কেউ বলতে পারবে? জাভাকে তো আমরা এতদিন ধরে চেঁচিয়ে আসছি, জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, তাও ডাউনলোড করতে গেলে সেই আমাকে লিনাক্স, ম্যাকওএস, উইন্ডোজই দেখতে হচ্ছে। এর কারণটা কেন? ভাবো একটু, ভাবো কি কারণ হতে পারে যার জন্য জাভাকে এই জিনিসটা করতে হলো, এই মাজবুরিটা আনতে হলো? ওই কম্পাইলার, জাভা যখন কোডটা রান হবে, কম্পাইলারের পর উইন্ডোজ এর জন্য ডট ইএক্সি ফাইল হবে, আর লিনাক্স এর জন্য ডট ডেপ ফাইল, এরকম, তাই জন্য। তুমি কি বলার চেষ্টা করেছো, বুঝতে পেরেছি আমি। ঠিকই বলেছো। ওকে চলো, তাহলে আমরা এখন খুঁজে বার করি জাভা নিয়ে পুরোটা একদম মিস্ট্রিটা একদম সলভ করি, যে জাভা কি করে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট,
কেন এই ফাইল লাগছে যদি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, কেন আমাকে তিনটা আলাদা আলাদা সিস্টেম লাগছে? ওকে, দাদা তো এগুলো ক্লাস নিয়ে কোডটা আছে বলে। এটা অ্যাকচুয়াল উত্তর নয়। ওকে, তোমরা উত্তর বার করতে থাকো, হাত নামাও, নিখিতা হাত নামিয়ে দাও। ওকে, তো আমরা বাদ বাকি গুলো দেখি অ্যান্সার। তার আগে বলো তোমরা কম্পাইলার ইন্টারপ্রিটার ব্যাপারে কোনো অসুবিধা আছে কি নেই? আচ্ছা, অসুবিধা আমি জিজ্ঞাসা করছি কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্লেসমেন্ট পার্সপেক্টিভেও, ইন্টারভিউ পার্সপেক্টিভেও, প্লাস এক্সাম পার্সপেক্টিভেও। আনামুল আনসারি, বুঝতে পেরেছো যেগুলো পড়ালাম আমি? অঙ্কিতা দাস, অর্ঘদীপ পাল, যদি বুঝে না থাকো, যেখানে না বুঝতে পারবে আমাকে বলবে যে দাদা এই জায়গাটা আমি বুঝতে পারি। ওকে, আমি ঘুরে আবার বলবো, বাট এই জায়গাটা যদি ছেড়ে দিয়ে চলে যাও তখন কিন্তু তোমাদের প্রবলেম হবে পরে। ওকে, এরপরে জাভার ওয়ার্কিং বুঝতে পারবে না, জাভার প্রিন্সিপাল বুঝতে পারবে না, জাভা কি করে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স আনবো সেটা বুঝতে পারবে না। অর্পিতা বুঝতে পেরেছো? অয়ন? হ্যাঁ দাদা বুঝেছি। ওকে, চৈত্রী? দেবজিৎ? দীপা? হ্যাঁ দাদা বুঝেছি। দিয়া? ঝিলিক? কইতা? হ্যাঁ দাদা বুঝেছি। ওকে, কুসুম? নিকি? হ্যাঁ দাদা বুঝেছি। হ্যাঁ দাদা। মিস্টার কার্তিক বর্মন? হ্যাঁ দাদা ডু ক্লিয়ার, ইউ হ্যাভ এনি প্রবলেম? নো প্রবলেম। নো প্রবলেম। নিকিতা? পীযুষ? হ্যাঁ দাদা বুঝতে পারছি। ওকে, প্রিয়ঙ্কর? প্রিয়ঙ্কর তো নতুন আছে, বুঝতে পেরেছো? ওকে, প্রণয়? রাজেশ? বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ দাদা বুঝে গেছি। ঠিক আছে। শিবম কুমার ঘোষ? বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা বুঝেছি। হ্যাঁ দাদা। প্রীতিকণা? আপনি ইউজিপির এখানে একমাত্র একজনকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রীতিকণা। বুঝতে পেরেছো? সৌরভ? শুভদীপ বর্ষ বলেছো। সুরিয়া দাস? দাদা আমিও ছিলাম। হ্যাঁ তুমি এখন কোনটাই পলিটেকনিক? তুমি আর আমি ইউজিপি? ছিলাম তো। তাহলে আমি কোথায়? ও হ্যাঁ, সরি সরি, কার্তিক, সরি, আমি কার্তিককে তো ভুলেই গেছিলাম। সুরিয়া দাস? স্বস্তিকা? স্বস্তিকা দত্ত? হ্যাঁ বুঝেছি। তুষার বাগ? ক্লিয়ার। ওকে, চলো তাহলে এবার আমরা জাভার মিষ্টিটা একটু ক্লিয়ার করি। আর এই জাভার মিষ্টি যেটা আমি পড়াবো সেটা তোমাদের কিন্তু প্লেসমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, বারবার বলে রাখছি, তোমাদের যদি থাকে জাভা ম্যান্ডেটারি বা জাভা যদি তোমাদের সিভিতে উল্লেখ থাকে, এই কোয়েশ্চেনটা মাস্ট আসবে যে জাভা কেন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তার কারণটা যদি তোমরা ডিসক্রাইব না করতে পেরেছো তোমরা তাহলে ভুলে যাও যে জব পাওয়ার কথা। ওকে, বুঝতে পেরেছো? আমি বারবার বলছি, না বুঝতে পারলে অবশ্যই বলবে, আর যদি বুঝে থাকো তাহলে বাকিদের দিকে বোঝাবে, যারা বুঝতে পারে না ক্লাসের বাদ বাকিদের দিকে বোঝানোর চেষ্টা করবে। ওকে, দেখো তুমি যখন কাউকে কোনো জিনিস বোঝাতে যাবে তখন তুমি আরো বেটার সেটা বুঝতে পারবে। ওকে, তো এতক্ষণ ধরে আমরা কম্পাইলার ইন্টারপ্রিটার ল্যাঙ্গুয়েজের ব্যাপারে বললাম। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিডে কি হয়, দুটো জিনিস ইউজ হয়। একটা কি হয়, কম্পাইলার ইউজ হয়, আর কি ইন্টারপ্রিটারও ইউজ হয়। ইন্টারপ্রেটার। ঠিক আছে, কম্পাইলার ইন্টারপ্রিটার দুটোই ইউজ হয়। এবার বলে ধরো দুটো ইউজ হচ্ছে, জিনিসটা কি? আচ্ছা চল, আচ্ছা আমি হাইব্রিডে আসার আগে তোমাদের কাছে একটা কোশ্চেন করতে চাই, সেই কোশ্চেন অ্যান্সারটা দেবে। ওকে, কারা কারা নতুন আছে যেন বলেছিলে, তাদের দিকে নিয়ে এক্সাম্পলটা দিই। নাম বলো, যারা যারা নতুন আছো, করতে হবে, যারা নতুন জয়েন করেছো। তার ঘর আঁকি আমি ততক্ষণ। কারণ তোমার বাড়ি? ঠিকই বলেছো। ঠিক আছে, ওকে, না এটা হচ্ছে শপ, একটা দোকান। ওকে, কারা কারা নতুন আছো? শুভদীপ আছো, আর কে যেন ছিলে? ঋত্বিকের একটু বললাম, আর কে আছো? অঙ্কিতা আছো, তাই তো? অঙ্কিতা আছো?
অঙ্কিতা, কুসুম, আছো তোমরা? ওকে, চলো। তো এটা হচ্ছে দুজন মানুষ। একটা হচ্ছে শুভদীপ। শুভদীপ বলছে, আজকে দাদা আমি নতুন জয়েন করলাম, তুমি আজকে আমাকে নিয়ে ধরেছো। দাদা শুভদীপ, ফিল হচ্ছে এরকম? আর একটা আছে কুসুম, ঠিক আছে? তো দুজন ব্যক্তিত্ব আমাদের এখানে প্রেজেন্ট আছে। এবার দুজনকে, ঠিক আছে, একটু ভালো করে ভেবে দেখবে। তো শুভদীপের প্যারেন্ট আছে, শুভদীপের প্যারেন্ট শুভদীপকে কি বলেছে, একটা লিস্ট দিয়েছে। ওকে, যে এই সমস্ত খাবার তুই আনবি, চাল ডাল তেল নুন, ওকে, আর কি কি থাকে, ললিপপ, ঠিক আছে, তোমাদের যেটা ফেভারিট কিন্ডার জয়, ঠিক আছে, তো এই সমস্ত জিনিস আনতে দিয়েছে। ওকে, বোধ কুসুমকেও আনতে দিয়েছে কিছু লিস্ট, শুভদীপকে কিছু আনতে দিয়েছে। তো শুভদীপ আর কুসুমের মধ্যে ডিফারেন্সটা কি দেখো। কুসুম কি করলো, যে পুরো লিস্টটা যেটা নিয়ে আসে, কুসুম কি করলো, সে পুরো লিস্টটা নিয়ে শপে গেল। দিয়ে কুসুম ব্যাকেটে কে লিখে রাখছি, পুরো জিনিসটা আনলো, দিয়ে এসে মাকে দিয়ে দিল জিনিসটা। ওকে, তাহলে কুসুম কি করলো, লিস্টে যা লেখা আছে সব জিনিসটা একবারে পড়লো, পড়ে যে সেটা শপের কাছে গেল, শপেরকে যে বললো যে আমাকে এই জিনিসগুলো দাও, দেন কুসুমকে জিনিসগুলো দিল, দেন কুসুম আবার ব্যাক করলো। শুভদীপ কি করলো, মা যখন বললো, শুভদীপের মা যখন শুভদীপকে মা বা বাবা যখন জিনিসপত্রগুলো দিয়েছে, শুভদীপ কি করলো, প্রথম জিনিসটা পড়লো, দিয়ে চলে গেল দোকানে, কাকু আমাকে চাল দাও। তো চাল নিয়ে এসে আবার শুভদীপ ব্যাক করলো। শুভদীপ নেক্সট জিনিস কি দেখলো, ডাল আছে, আবার শুভদীপ গেল ডাল আনতে, ডাল নিয়ে এসে আবার ডালটা ফেরত দিল মাকে। দেখলো আবার তেল আছে, তো শুভদীপ তেল আনতে গেল, তেল নিয়ে এসে আবার ফেরত দিল। এবার বলো কার কাজটা আগে হবে, কে আগে সবকিছু নিয়ে আসতে পারবে, শুভদীপ নাকি কুসুম? কে আগে নিয়ে আসতে পারবে জিনিসপত্র যদি থাকে? হুম, আর ভাড়েরও, আয় ভগবান, ললিপপ পর্যন্ত। কে কে? কিন্ডার জয় পর্যন্ত। কিন্ডার পর্যন্ত ছিল। বাহ, যার যেটা পছন্দ সে অব্দি মনে রেখেছে। তো কাকে কাকে নিয়ে কথা হচ্ছিল জানো, কুসুম আর শুভদীপ, তাই তো? আসো, দুজনে প্রেজেন্ট আছো, ছোট্ট করে হাতটা তুলো তো। শুভদীপ আছে, কুসুম আছে, ওকে গুড। তো কি নিয়ে কথা হচ্ছিল, ঠিক আছে, আমি তো অনেক অনেক কিছু বলে গেলাম, শেষে দেখি নাকি আমার সার্ভারই উড়ে গেছে। ওকে, তো চলো আবার আমি বলছি, অ্যান্সারটা সবাই দিবে। ওকে, তো কুসুম আর শুভদীপ দুজনকে কি হয়েছে, একটা লিস্ট দিয়েছে, দুটোতে 10টা আইটেম আছে, 10টা আইটেম কি করতে হবে, এই সব থেকে নিয়ে আসতে হবে। তো কুসুম হচ্ছে খুব স্মার্ট ব্যক্তি, কুসুম গেল, এই পুরো লিস্ট নিয়ে গেল কুসুম, হেঁটে হেঁটে শপে গেল, সব থেকে যে যা যা জিনিসপত্র আছে সব নিয়ে আসলো ব্যাগে করে। ওকে, দিয়ে ব্যাগে করে নিয়ে আসে মাকে দিয়ে দিল। শুভদীপ কি হচ্ছে, শুভদীপ বলছে যে আমি ব্যাগ নিয়ে যাব না, ঠিক আছে, আমি অ্যাথলেটিক পারসন, তো আমি কি করব, মায়ের কাছে শুনবো যে প্রথম কি আছে লিস্টে, তো লিস্টে প্রথম আছে চাল। তো শুভদীপ গেল শপে, চাল আনলো, দিয়ে ফেরত আসলো মাকে দিল। দেন নেক্সট আছে ডাল, গেল মায়ের কাছে, দিয়ে মায়ের কাছ থেকে এনে আবার দিয়ে দিল। তো এরকম শুভদীপকে কতবার ছুটতে হবে, কতবার ছুটতে 10 হবে? বার। 10 বার। তো কুসুম এরকম, সরি, শুভদীপ এরকম 10 বার ছুটলো। কুসুম কতবার ছুটলো দোকানে? একদম। একবার। এবার বলো কে ফার্স্ট, কে আগে লিস্টে সবকিছু জিনিস আনতে পারে, শুভদীপ না কুসুম। কুসুম? কুসুম। কুসুম। তার কারণটা কি, শুভদীপের যাতায়াতে অনেক টাইম লাগছে, বারবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, তাই তো? ওর নিজের বিরক্ত লাগবে, ঠিক আছে, এক সময় কি হবে, ওকে ঘর থেকে তুলে ফিকে দেবে, তাই তো শুভদীপ? তাই তো? আমি যদি করতাম আমাকে তো বাইরে ফিকে দিত, ঘরে ঢুকতে দিত না, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে কি, কুসুম এখানে অনেক ফাস্ট। তার কারণটা কি, কুসুম একবারে সব জিনিস নিয়ে যাচ্ছে, ঠিক আছে, নিয়ে যা একবারে সব নিয়ে আসছে। তো কার মতো কাজ করছে কুসুম, কম্পাইলারের মতো কাজ করছে, পুরো যা জিনিস আছে সেটা একবারে পড়লো বুঝলো গেল, এক্সিকিউট করালো আবার চলে আসলো। শুভদীপ কার মতো কাজ করছে, ইন্টারপ্রিটারের। ইন্টারপ্রেটারের মতো। প্রথম জিনিসটা পড়লো, গেল দোকানে, নিয়ে আসলো, আবার পরের লাইন পড়েছে আবার যাচ্ছে। আরে কোনটা ফার্স্ট, কম্পাইলার ফার্স্ট না ইন্টারপ্রিটার ফার্স্ট? কম্পাইলার। কম্পাইলার। ওকে, আর যদি তোমাদেরকে কখনো বলা থাকে যে কোন ল্যাঙ্গুয়েজ ফার্স্ট হয়, কম্পাইল ল্যাঙ্গুয়েজ ফার্স্ট হয় না ইন্টারপ্রিটার ল্যাঙ্গুয়েজ ফার্স্ট হয়, তাহলে তোমাদের অ্যান্সার কি আসবে?
কম্পাইলার ল্যাঙ্গুয়েজ। কম্পাইলার। এবারে বলো, আগের ক্লাসে আমি বলেছিলাম যে সব থেকে ফাস্টেস্ট ল্যাঙ্গুয়েজ কি অ্যাকর্ডিং টু রিসার্চ? সি। মেশিন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ বাদ দাও, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে বা মিডিলের মধ্যে সি প্রোগ্রামিং। সি। তো সি প্রোগ্রামিং C, কেন C। ফাস্টেস্ট তার কারণটা এবার বুঝতে পারছো? তার কারণটা কি? সি প্রোগ্রামিং ইজ এ প্রপার কম্পাইল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ চলো, শুভদীপকে আজকে খুব ছুটিয়েছি আমি, তো শুভদীপ বাদ দিয়ে এবার অন্য কাউকে ফোটাও। ঠিক আছে, ওকে? কোশ্চেন করবো। হ্যাঁ বলো, একদম question করো। স্যার। দাদা পাইথন এরকম মানে স্লো হওয়ার সত্ত্বেও এত ওয়াইডলি ইউজ কেন হয়? ওকে, গুড কোয়েশ্চেন। তো এবার আমাকে একটা জিনিস বলো, ঠিক আছে? সাপোজ ধরো তুমি আজকে ল্যাপটপ নিলে বা ফোন নিলে একটা, ঠিক আছে? তোমার আশেপাশের বন্ধুরা দেখতে পাচ্ছ কি যে সবাই রেডমির ফোন ইউজ করছে, তো তুমিও রেডমির ফোন কিনলে, ওকে? আরেকবার ধরো তোমার আশেপাশের বন্ধুরা রেডমির ফোন ইউজ করছে, বাট তুমি ফোন কিনলে কার? নাথিং এর। এবার বলো কোনটাতে তুমি হেল্প বেশি পাবে বন্ধুদের কাছ থেকে? রেডমির ফোন যারা আছে তাদের সাথে রেডমি ইউজ করলে হেল্প, না নাথিং এর? রেডমি। কেন রেডমি? রেডমিটা, কেন রেডমি ইউজ করবে? কারণ ওটা সবার আছে। কারণ ওটা সবার আছে। ঠিক। তো এবার কথা হচ্ছে পাইথন, যখন পাইথনের কমিউনিটি সবদিকে বিগেস্ট কমিউনিটি ধরা হয়, ওকে? 1 নম্বর কমিউনিটি থেকে জাভাস্ক্রিপ্ট, যেটাকে এখন টপকে গেছে পাইথন। তো পাইথনের কমিউনিটি ইজ ভাস্ট কমিউনিটি। এর এত বড় কমিউনিটি হওয়ার জন্য কি হয়, এখানে মাল্টিপল লোকেরা কাজ করে। তোমাদেরকে মনে আছে আমি যখন পাইথন পড়িয়েছিলাম একটা ওয়েবসাইটের নাম বলেছিলাম, সেটা হচ্ছে PyPI, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ মনে আছে। পাইথন প্যাকেজ ইন্ডেক্স। বিভিন্ন রকম প্যাকেজ গুলো থাকে, তুমি এখান থেকে ডাউনলোড করতে পারো। তো পাইথনে এত বড় কমিউনিটি, তারা কি করে দেখো, তারা নিজস্ব থেকে প্রজেক্ট বানায়, ওকে? সেই প্রজেক্ট গুলো বানিয়ে কি করে, সেগুলোকে আপলোড করে। দেখতে পেয়েছো কতগুলো প্রজেক্ট আছে। তো এই জিনিসটা কিন্তু তোমরা সি বা C++ এইসব জায়গায় পাবে না, ওরা কিন্তু সেই জিনিসটা অ্যাকসেপ্ট করাতে পারে না। তো পাইথনের মধ্যে একটা কি আছে, যে পাইথন যে কোনো ফিল্ডের, ঠিক আছে, প্রজেক্ট এখানে ইনক্লুড হওয়ার জন্য পাইথন কি হয়, ওয়াইডলি ইউজ হয়ে যায়। ভাবো না, তুমি মেশিন লার্নিং এর কিছু একটা কাজ করলে তুমি পাইথনে ছেড়ে দিলে, তো তুমি পাইথন বেশি ইউজ করবে নাকি যেখানে সি প্রোগ্রামিং এ তোমাকে নিজে থেকে পুরো কোডটা লিখতে হবে সেটা ইউজ করবে? কোনটা ইউজ করবে তুমি, অয়ন? পাইথন। পাইথন। কারণ অলরেডি কি ওর কোডটাই লিখে রেখে তোমাকে এক জায়গায় দিয়ে দিয়েছে, তোমাকে জাস্ট সেটাকে ইউজ করতে হবে। বাট তুমি যদি ব্যাপার C++ চাও, তোমাকে কি করতে হবে, নিজে থেকে পুরো কোডটা লিখতে হবে, বুঝতে হবে। তো কোনটা এফোর্ট বেশি যাবে তোমার? কম্পাইলার। তো এবার মানুষ কি, তোমরা কি চাইবে কোন কাজটা করতে, যেটা বেশি খাটতে হয় না যেটা কম খাটতে হয়? কম খাটতে। কম খাটতে কম হবে। খাটতে হবে। বাহ, সব পুরো স্টুডেন্ট পেয়েছি, গুড গুড। কম হ্যাঁ, খাটতে হয়। তোমারও না, আমার মতো কেন, আমি ওরকম না। ঠিক ঠিক, তো যেটা কম খাটতে হয় অবশ্যই মানুষ সবসময় চায় কি যতটা কাজ ইজিয়েস্ট হোক ততটা। তো এর জন্য কি হয়, পাইথন ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয়ে গেছে, স্টিল এটা স্লো হওয়ার জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছো অয়ন? তোমার অ্যান্সার পেয়েছো? হ্যাঁ দাদা। আর কার কি কোশ্চেন বলো? দাস, কি কোশ্চেন তোমার? এসজিপি গুলো আজ চুপ করে আছে, হ্যাঁ? মিকি, কৈতা, আছি আছি। আছো আছো? দেখতেই পাচ্ছি, দেখতেই পাচ্ছি এসজিপি দিনকে দিন ডাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে? না না, বলবো না, মাথা খেয়ে যাবো আমি। তো হাইব্রিড ল্যাঙ্গুয়েজের ব্যাপারে এবার আসি, ওকে? হাইব্রিড ল্যাঙ্গুয়েজে কি হয়, বোথ কম্পাইলার ইউজ হয় অ্যান্ড ইন্টারপ্রিটার ইউজ হয়। আমি এই কথাটা এই জন্যই বললাম কারণ কৃষ্ণদা এখন রুমে নেই, ঠিক আছে? তো যদি কৃষ্ণ স্যার থাকতো তাহলে আমাকে এখন মার্ডার করে দিত, ঠিক আছে, এসজিপি দিয়ে বললে। ওকে চলো, বলতে হবে। আরে আরে আমার কথা সিরিয়াসলি নিও না, একদম মনে নাও, ঠিক আছে? যাতে দুঃখ লাগে তোমার, ঠিক আছে? ওকে চলো তাহলে এবার হাইব্রিড ল্যাঙ্গুয়েজের কথা ব্যাপারে বলি। তো হাইব্রিড ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল কি? জাভা। জাভা, জাভা। ঠিক। তো জাভা হচ্ছে কি একটু বলে না অল্প বয়সে পেকে যাওয়া ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এ একটা জিনিস ইউজ করবে না, এবার আমি দুটো জিনিস ইউজ করবো, ওকে? তো কিভাবে ইউজ করেছে দেখো। তো জাভা কি করেছে, যখন কোনো ফাইল তৈরি করবো t.java, ওকে, যখন আমি একে কম্পাইল করবো, কম্পাইলেশন, তো কম্পাইলেশন হলে কি হবে, মাস্ট ফাইল তৈরি হবে কি তৈরি হবে না? হবে।
হবে। কম্পাইলেশন একটা ফাইল তৈরি হয়, ফাইলটার নামটা কি হয়? টি ডট ডট ক্লাস। বুঝছি। ওকে, তো জাভাতে ধরো 1 থেকে 50 নম্বর লাইন আছে, তো কম্পাইলেশন কি করবে? টি ডট ক্লাস ইউজ করবে। এই কম্পাইলেশন কি করবে? পুরো জিনিসটাকে পড়বে, দেন ডট ক্লাস ফাইলে, যেটাকে কি কোড বলা হয় জানো? বাইট কোড বলা হয়। ওকে, বাইট কোডে কনভার্ট করবে। এই বাইট কোড কি ডিরেক্ট অপারেটিং সিস্টেমের কাছে চলে যায়? তোমাদের কি মনে হয়? না, যাবে না। যাবে না। এখানেই একটা খেলা খেলে দিয়েছে, সেটা হচ্ছে জাভা। জাভা কি করেছে? ডিরেক্ট এটাকে অপারেটিং সিস্টেমের কাছে পাঠায়নি, কারণ অপারেটিং সিস্টেমের গেলে সেটাকে তোমার কম্পিউটারের সাথে মাধ্যমে সেটাকে এক্সিকিউট করিয়ে দেবে। বাট তোমরা ভাবো না, যদি ডট ক্লাস ফাইলটা ডিরেক্ট অপারেটিং সিস্টেমে চলে যায়, তাহলে এই ডট ক্লাস ফাইল যেটা আছে সেটা কি হয়ে যাবে? ওএস এর ডিপেন্ডেন্ট হয়ে যাবে বাইট কোডটা, নাকি না? আর যদি ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাহলে জাভা তো প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট হয়ে গেল, নাকি না? তাহলে জাভা তো প্ল্যাটফর্ম হ্যাঁ। ডিপেন্ডেন্ট হয়ে গেল। তাহলে জাভা কি করলো? এর মাঝে ইন্টারপ্রিটার ইউজ করবে। তো জাভা কোন জায়গায় ইন্টারপ্রিটার ইউজ করবে? কম্পাইলারের কাজের পর অপারেটিং সিস্টেমের আগে মাঝে কি ইউজ করলো? ইন্টারপ্রিটার। যে ইন্টারপ্রিটারটার নাম জানো? আমি বলেওছি, কি নাম? জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন। জেভিএম, যেটা তোমরা কলেজে প্রায় শুনবে। জেভিএম, 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 জেডিকে, জিআরই, জেভিএম, এসব শুনে যাবে, ঠিক আছে? তো জেভিএম। ওকে, তো এই জাভা ভার্চুয়াল মেশিন কি করে? যে ডট ক্লাস ফাইলে প্রত্যেকটা লাইন তুলে দেন এক্সিকিউট করে, দেন অপারেটিং সিস্টেমকে দেয়। তাহলে এখানে দুটো স্টেপ কাজ হচ্ছে, দেখো। ফার্স্ট স্টেপ এটা কি? এটা হচ্ছে কম্পাইলেশন ফেজ জাভা, দেখতে পেয়েছো? আরেকটা থাকে কি? ইন্টারপ্রিটেশন। এবারে তোমরা ভালো করে বলো, আমি জাভাতে সবসময় কি ডট ক্লাস ফাইল বাদ দিয়ে কি অন্য কিছু ফাইল আমাকে তৈরি করার দরকার আছে? অপারেটিং সিস্টেম যদি আলাদা হয়, দরকার আছে কি? না। ধরো সাপোজ আজ যদি ওএস উইন্ডোজ হয়, আমাকে কি ডট ক্লাসের জায়গায় কি অন্য ফাইল তৈরি করতে হবে? না। করতে হচ্ছে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে জেভিএম এই জিনিসটাকে হ্যান্ডেল করে। কিভাবে হ্যান্ডেল করেছে? জেভিএম দেখো নিজে ওই অপারেটিং সিস্টেমের সাথে কমিউনিকেট করে, বাট এর কম্পাইলার কিন্তু নিজে কি কখনো অপারেটিং সিস্টেমের সাথে কমিউনিকেট করছে কি? করেছে? কম্পাইলার ওই সাথে কমিউনিকেট করেছে? না। তো জেভিএম বলেছে কি, না। যে তুমি ডট ক্লাস ফাইলই তৈরি করো, এরপরে ওএস দেখে আমি আমার মতো কনভার্ট করে দেব। তো কম্পাইলারের কাজ কি? শুধু ডট জাভাকে ডট ক্লাসে কনভার্ট করা। জেভিএম কি করবে? যদি উইন্ডোজ হয়, প্রত্যেকটা লাইন তুলবে, লাইন তুলে ডট এক্সিতে কনভার্ট করবে। যদি পরের লাইন আসবে, যদি ডেভ হয় বা লিনাক্স হয়, তখন ডট ডেভে কনভার্ট করবে। তাহলে কে ডিপেন্ডেন্ট হচ্ছে? জেভিএম ডিপেন্ডেন্ট হচ্ছে ওএস এর, না কম্পাইলার ডিপেন্ডেন্ট হচ্ছে ওএস এর? জেভিএম। জিভিএম। তাহলে কম্পাইলার কি ডিপেন্ডেন্ট হলো? না। না। তাহলে আমরা যদি ডট ক্লাস ফাইল একটা ল্যাঙ্গুয়েজে বার করাই, তাই আমি ধরো উইন্ডোজে আমি ধরো বার করালাম আমি ডট ক্লাস ফাইল, সেটাকে লিনাক্সে আমি ট্রান্সফার করতে পারবো? হ্যাঁ, পারবেন। কারণটা কি? এই জেভিএম এর দায়িত্ব এটাকে ডট ইএক্সি বা ডট ডিএবি বা ডট এপিকে তে কনভার্ট করা। কম্পাইলারের সাথে এর কোনো মাথা ব্যথা নেই। কম্পাইলারের কাজ চোখ বন্ধ করে যেটা ডট জাভা আছে সেটাকে ডট ক্লাসে কনভার্ট করা। ঠিক এই কারণেই জাভাকে কি বলা হয়? প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ বলা হয়। বুঝতে পেরেছো? ওকে, হ্যাঁ। তাহলে কেন ইন্ডিপেন্ডেন্ট? তার কারণ হচ্ছে যে জাভাতে সবসময় যে কোনো অপারেটিং সিস্টেম তৈরি হবে, সবসময় কি ফাইল তৈরি হবে? ডট ক্লাস ফাইল। মনে থাকবে, জাভা মানে ডট ক্লাস ফাইল। এই ডট ক্লাস ফাইল তুমি যে কোনো প্ল্যাটফর্মে তুমি রান করাতে পারবে, যদি সে প্ল্যাটফর্মে জেভিএম থাকে। এবার বলো, জেভিএম কি অপারেটিং সিস্টেমে ডিপেন্ডেন্ট হবে নাকি ইন্ডিপেন্ডেন্ট হবে? ডিপেন্ডেন্ট হবে। ভেবে বলো। হ্যাঁ, দাদা ডিপেন্ডেন্টই তো হবে। আরেকবার বলো দাদা, কি বললে? জেভিএম কি অপারেটিং সিস্টেমে ডিপেন্ডেন্ট হবে না ইন্ডিপেন্ডেন্ট হবে? ডিপেন্ডেন্ট হবে। ডিপেন্ডেন্ট হবে, ঠিক। সবাই সেটাই বলছো? উত্তরটা হচ্ছে হ্যাঁ। হ্যাঁ। কারণ জেভিএম কে জানতে হবে যে কি ধরনের অপারেটিং সিস্টেম, সেই অনুযায়ী ডট ইএক্সি বা ডট ডিএফ ফাইল তৈরি করতে হবে, নাকি না? বাট কম্পাইলার তো কোনো মাথা ব্যথা নেই, কম্পাইলার কোনো দরকারই নেই ভাবা যে এটা তুমি উইন্ডোজ নাকি ডেভ। আমি আমার ডট ক্লাস ফাইল তৈরি করব, জেভিএম বাদ বাকি কাজ সামলাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, সাপোজ ধরো জিনিসটা ভেবে দেখো,
তো এবার কাকে ছোটায়? এটা হচ্ছে অয়ন, ঠিক আছে? এটা হচ্ছে অয়নের প্যারেন্টস আছে, তো রান্না করে এসেছে। ওকে, তো অয়নের কাজ হচ্ছে কি আলু কাটা। ওকে, ও আলু কাটবে, ঠিক আছে? তো ওকে যদি আলু, ওর কাজ কি শুধু আলুটাকে ছিলে দেওয়া বা কেটে দেওয়া, ঠিক আছে? এবারে অয়নের মা দেখবে যে ওই আলু নিয়ে সে কি রান্না করবে, তাকে ভাজবে না রান্না করবে না তরকারি করবে। অয়নের কি কোনো মাথা ব্যথা আছে যে কি রান্না হতে যাচ্ছে, নাকি না? কোনো মাথা ব্যথা আছে কি? না। বাট যদি এখানে থাকতো আমাদের, কাকে নিয়ে, পারমিতা আছে, রান্না করে তো খুব। তো যদি এখানে পারমিতা থাকতো, না, তো ও তো লেফট হয়ে গেছে, লেফট হয়ে গেছে। তো পারমিতা যদি থাকতো, পারমিতা যদি ডিরেক্ট রান্না করতো নিজে, তাহলে পারমিতাকে আলুটাকে কি সেভাবে কাটতে হতো, নাকি না? তাই তো, জিনিসটা ভেবে দেখো। এখানে কি অয়নের মাথায় কোনো টেনশন আছে কি রান্না হতে চলছে, আলুকে কিভাবে কাটবো, কতটা ধুবো, কিছু কি টেনশন আছে? হয় না। আমাকে মা আলু ছিলতে বলে যে আমি শুধু আলু ছিলে মাকে দিয়ে দেবো। তো অয়নের সাথে রান্নার কোনো সম্পর্ক নেই, বাট অয়নের সাথে কার সম্পর্ক আছে? মায়ের, তাই তো? তো এটাই হচ্ছে দেখো, এই যে আলুটাকে ছিলে দেওয়া, এটা হচ্ছে কি কম্পাইলেশন ফেজ। এই আলু ছিলার পর আলুটাকে যে কাটবে রান্না করবে, এটা কে দেখবে? এটা হচ্ছে অয়নের মা দেখবে। সেটাই হচ্ছে কি এক্সিকিউশন ফেজ বা ইন্টারপ্রিটেশন ফেজ। তো অয়ন কি প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? রান্না কি হচ্ছে তারপর ডিপেন্ড, ইন্ডিপেন্ডেন্ট। এর জন্য জাভা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, বুঝতে পেরেছো? রাইট ওয়ান্স, রান এভরিওয়ার, এই জন্য বলা হয়। এক জায়গায় লেখো, এটাকে কম্পাইল করো, ওকে, বাদ বাকি সব জায়গায় এক্সিকিউট করো। ক্লিয়ার? বাট যদি পারমিতা হতো তখন তাকে কি করতে হতো? তখন তাকে রান্না অনুযায়ী ভেবে দেখতে হতো যে আলুটাকে কিভাবে কাটবো, কতটা ছোট কাটবো, কতটা বড় কাটবো। অনেক তো কোনো মাথা ব্যথাই নেই, আমি শুধু আলু ছিলে মাকে দিয়ে দেবো, তুমি মা দেখো এবার কিভাবে কাটবে, কিভাবে গোল করে কাটবে না লম্বা করে কাটবে, তাই তো, নাকি না? তাই তো, বুঝতে পেরেছো তাহলে কেন জাভা প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, এই সরি ইন্ডিপেন্ডেন্ট? ক্লিয়ার? হ্যাঁ দাদা। ওকে, তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে, তোমাদেরকে যদি বলা হয় ঠিক আছে যে ওয়াই জাভা ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, তোমরা তাহলে কি বলবে? নিজের ভাষায় বলার চেষ্টা করো, কি বলবে? আলু ছেলা যায়, অয়ন ভালো আলু ছিলতে পারে, তাহলে ওই কি তো বলবে? এরকম বলি যে জাভার কম্পাইলার যে কোনো কোডকে রিড করে সেটাকে বাইট কোডে কনভার্ট করে, আর বাইট কোডটাকে ইন্টারপ্রিটার সেটা ওএস এর উপরে ডিপেন্ড করে কি বলবো যে ট্রান্সফার করে এরকম কিছু একটা। এক্সিকিউট করা যায়। ঠিক। হ্যাঁ এক্সিকিউট। দিয়া বলো, কি বুঝতে পেরেছো কেন জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট? হ্যাঁ দাদা ওটাই। হ্যাঁ দাদা ওটাই, তুমি নিজের ভাষায় বলো, তোমার কাছে জানতে চাইছি আমি। তো অনেকটাকে কপি পেস্ট মেরে দেবে ওইটা। তোমরা নিজেদের ভাষায় কি বলবে সেটা আমাকে বলো, ওকে? আমি ততক্ষণ আমার ভাষায় বলছিলাম। মিকি, দীপা, নিজের ভাষায় বলার চেষ্টা করো কেন জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তোমাদের কাছে যদি কোয়েশ্চেনটা আসে তোমরা কিভাবে অ্যান্সার করবে জিনিসটা, তোমরা কি জিনিসটা বুঝতে পেরেছো? কোডটা লিখি, সেটা ফার্স্টে কম্পাইলার পড়ে বাইট কোড কনভার্ট করে, তারপর জেভিএম সেই বাইট কোডটাকে অপারেটিং সিস্টেম অনুযায়ী রান করায় এবং আমাদেরকে আউটপুটটা দেয়। তাই জাভা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। যেহেতু কম্পাইলার ওএস এর ডিপেন্ডেন্ট হচ্ছে না, তার জন্য কি বলো জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ বলো মিকি। ওই তো দাদা, জাভার যে এটা থাকবে ওটা কম্পাইল হওয়ার পরে ক্লাসে হবে, তো ওটা আমি যে কোনো ইয়েতে রান করতে পারবো। বাহ, পুরো স্ট্রেট কাট বলে দিল তো। গুড গুড, একদম। ঠিক আছে দাদা হ্যাঁ বলো। ওই জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কারণ এটি বাইট কোডের থেকে কম্পাইল হয় এবং তারপরে প্রতিটা প্ল্যাটফর্মের জন্য জেভিএম থাকে যা বাইট কোড মেশিন এবং কোডে রূপান্তরিত করে। হুম, গুড গুড গুড, ঠিক বলেছো। এবারে আমাকে এবার অ্যান্সারটা বলো যে কেন জাভাতে এরকম তিনটে আমাকে দেখাচ্ছে, লিনাক্স, ম্যাকওএস, উইন্ডোজ। এটা অ্যাকচুয়ালি কি ইনস্টল করছি আমরা? ইন্টারপ্রিটারের জন্য, মানে জেভিএম এর জন্য। ঠিক, যেহেতু জাভার ইন্টারপ্রিটার ঠিক আছে প্রত্যেকটা মেশিনের জন্য আলাদা আলাদা হয়, ডিপেন্ডেন্ট হয়, তো আমাকে ইন্টারপ্রিটারটা কি করতে হয় প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের জন্য আলাদা আলাদা করে ইনস্টল করতে হয়। তো জাভা প্ল্যাটফর্মে ইন্ডিপেন্ডেন্ট হওয়া সত্ত্বেও আমাকে কি করতে হয় প্রত্যেকটা ওএস এর উপর আলাদা আলাদা ইনস্টল করতে হয়। বোঝা গেছে?
কেন এখানে তোমাকে দেখায় ম্যাক ওএস, লিনাক্স, উইন্ডোজ। ক্লিয়ার? জাভা বেশি ফাস্ট নাকি পাইথন? জাভা বেশি ফাস্ট নাকি পাইথন? এবার এখানে কোয়েশ্চেন আছে, বলবে দাদা জাভা হচ্ছে তো কম্পাইলার ইন্টারপ্রিটার দুটো ইউজ করে, পাইথন ইন্টারপ্রিটার ইউজ করে না, তাহলে কোনটা ফাস্ট? তোমাদের কি মনে হয় কোনটা ফাস্ট? একদম মনের কথা বলেছো। পাইথন হবে। দুটোই দুটোই? হ্যাঁ বলো কোনটা বেশি Actually ফাস্ট? হবে না, মনে হয় জাভাটা ফাস্ট। তার একটা কারণ জাভাটা কেন? জাভাতে অলরেডি দুটো ইউজ করতে, কম্পাইলার ইন্টারপ্রিটার দুটো ইউজ করতে, তাহলে ট্রাই কেন করো। Java? হ্যাঁ বলো, ট্রাই করো। কারণ হচ্ছে কম্পাইলার তো আমাদের যে মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা থাকে সেটা অলরেডি লো লেভেল, মানে কিছুটা হলেও লো লেভেল বা মিড লেভেলে কনভার্ট করে দেয়, আর ওটাকে নিয়ে ইন্টারপ্রিটার কাজ করে, সো ওটা ফাস্ট হয়। একদম ঠিক। এই তো তোমাদের ভাবনা চিন্তা তো দেখছি তো হাই লেভেলে। বলো ফিজুস, বলবে? না না ঠিক, উত্তরটা হচ্ছে কি যে কম্পাইলার অলরেডি এদের এক্সিকিউশন স্পিডটাকে রিডিউস করে দেয়। জাভা কম্পাইলার কি করে, অলরেডি সেটাকে বাইট কোডে ভেঙে দেওয়ার জন্য, ওকে, যে টাইমটা লাগতো যে জাভা কোডটাকে কনভার্ট করা, ঠিক আছে, সেই টাইমটাকে কি হয়, কমিয়ে দেয়, রিডিউস করে দেয়। তো এর জন্য কি হয়, জাভা ইজ ফাস্টার দ্যান পাইথন। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? দীপা বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। দাদা আরেকবার একটু বলো না। দেখো, তুমি যখন পাইথনের সাথে ডিরেক্ট ইন্টারপ্রিটার ইউজ করবে, ওকে, তুমি যখন পাইথন থেকে ডিরেক্ট ইন্টারপ্রিটার ইউজ করবে, তো এটা কি হয়, অনেক টাইম লেগে যায়। কারণ কি, প্রথমত ইন্টারপ্রিটারকে, এই পাইথন হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে, অ্যাকচুয়ালি ডিরেক্ট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কখনোই লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয় না। এর মধ্যে কারো স্টেপ থাকে, তোমরা কম্পাইলার ডিজাইন যখন থাকবে তখন পড়বে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কনভার্ট হয় কোনো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লেভেল ল্যাঙ্গুয়েজে, দেন সেটা লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যায়, বা এর মধ্যেখানে কোনো এক্সিকিউটেবল কোড থাকে, তারপরে সেটা লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। ওকে, বাট জাভার ক্ষেত্রে কি হয়, জাভার ক্ষেত্রে এই যে আগে থেকে বাইট কোডে কনভার্ট করে কে দিচ্ছে আমাদের? কম্পাইলার। তো অলরেডি এই যে কাজ, এই কাজটা রিডিউস করে দিচ্ছে আমাদের কম্পাইলার। এরপরে জেভিএম এর কাজ কি? জেভিএম এর কাজ এই সিম্পলিস্টিক ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে বাইট কোড, সেটাকে শুধু কনভার্ট করা বা এক্সিকিউট করা। ওকে, তো এর জন্য কি হয়, জাভা অনেক ফাস্টার হয়ে যায় পাইথনের থেকে। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ। ওকে, কারো কিছু কোয়েশ্চেন? আর কারো কিছু কোয়েশ্চেন? না দাদা ঠিক আছে, তো এবার আমি আসবো তোমাদেরকে জাভা রান করাবো। জাভা সবার মেশিনে তো বললে তো সেট আপ হয়ে গেছে, যাদের হয়নি তারা করো। তো এবার তোমাদেরকে লাইভ এক্সাম্পল দেখাবো যে জাভাতে কি করে কম্পাইলেশন হয়, কি করে এক্সিকিউশন হয়। ওকে, ঠিক আছে, দেন আমি দেখাবো যে নোটপ্যাডে কি করে জাভা রান করতে হয়। ঠিক আছে, তো চলো আমি এখানে সব ফাইল উড়িয়ে দিই। তো জাভা যে কোনো ফাইল রান করানোর জন্য আমাদের এক্সটেনশন কি থাকে? সি প্রোগ্রামিং এর জন্য এক্সটেনশন থাকে ডট সি, যে কোনো ফাইল নেম ডট সি। পাইথনের জন্য ডট পিওয়াই, সি প্লাস প্লাস এর জন্য ডট সিপিপি বা সিএক্সএক্স, জাভাস্ক্রিপ্টের জন্য ডট জেএস। তাহলে জাভার জন্য কি হতে পারে? ডট জাভা। তো চলো আমি একটা ফাইল তৈরি করলাম, যার নাম দিলাম কি p1 ডট জাভা। এটা কি ফাইল? দেখো এখানে আমার ভিএস কোড নিচে দেখাচ্ছে, কি ফাইল? জাভা ফাইল। চলো আমি এখানে একটা জাভার কোড লিখি। কোড নিয়ে এখন কিছু টেনশন করার দরকার নেই, আমি জাস্ট দেখাবো যে কম্পাইলেশন কি করে কাজ হয়, এক্সিকিউশন কি করে কাজ হয়। ওকে, তো আমি এখানে লিখি পাবলিক ক্লাস p1, দেন আমি তোমাদেরকে প্রোগ্রামিং এর ব্যাপারে বলবো। নেক্সট দিন থেকে আমাদের ফুল প্রোগ্রাম শুরু হবে। ওকে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট। ওকে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দিস ইজ জাভা প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা আমাকে যদি রান করতে হয়, ঠিক আছে, তখন আমাকে কি কি ফেজ পারফর্ম করাতে হবে? প্রথমত কি ফেজ? কম্পাইলেশন। প্রথমত ফেজ হচ্ছে কম্পাইলেশন। মনে রাখবে জাভার কম্পাইলারের নাম হয় জাভা সি। ঠিক আছে, কি নাম? জাভা সি। ওকে, আর জাভার ইন্টারপ্রিটারের নাম কি বললাম আমি? সেটা হচ্ছে কি জেভিএম। তো প্রথমে আমাকে ডট জাভা ফাইলটাকে কম্পাইলেশন করে ডট ক্লাস ফাইলে কনভার্ট করতে হয়। তো ওটা কিভাবে করব? তো ওটা করার রুল হচ্ছে, কম্পাইল করার জন্য, যে কোনো জাভা ফাইলকে কম্পাইল করার জন্য আমাদের
সিনট্যাক্স হচ্ছে কি, আমরা লিখবো জাভা সি, তারপরে ফাইল নেম, যেটা ফাইল নেম আমি দিয়েছি ডট জাভা। তাহলে আমার ফাইল নেম আছে p1 ডট জাভা। এটাকে যদি কম্পাইলেশন করাতে হয় তাহলে আমি কি লিখবো, জাভা সি, তারপরে ফাইলের নেমটা হবে জাভা, p1 ডট জাভা। তারপর আবার ডট জাভা হবে। কম্পাইলেশনে কি হবে, জাভা সি p1 ডট জাভা। তো এটা হচ্ছে কম্পাইলেশন। আমি কি করি, টার্মিনাল খুলি এখানে। ওকে, টার্মিনাল খুলে প্রথমে এটাকে কম্পাইল করব। কম্পাইল করলে কি কি ফাইল তৈরি হবে, কম্পাইল করলে exe ফাইল, ডট ক্লাস ফাইল বা বাইট কোড। exe ফাইল বলবে না এক্ষেত্রে, ঠিক আছে, বাইট কোড বলতে পারো বা ডট ক্লাস ফাইল বলবে, ঠিক আছে। আমি লিখবো জাভা সি, দেন ফাইলের নাম কি আছে p1, তো p1 ডট তারপরে জাভা। তো যখন আমি এন্টার মারবো সঙ্গে সঙ্গে দেখবে এখানে দেখো একটা নতুন ফাইল তৈরি হবে, সেটা হচ্ছে কি p1 ডট ক্লাস। আমি এন্টার করলাম, দেখো এখানে নতুন একটা ফাইল তৈরি হয়ে গেছে, দেখতে পেয়েছো p1 ডট ক্লাস। ক্লিয়ার তাহলে সবার? এবার তোমরা এইটুকু বুঝতে পেরে গেছো কেন এই ক্লাস ডট ক্লাস ফাইল তৈরি হয়, এই ক্লাস ডট ক্লাস ফাইলটা কি হয়, এটা তো আমি আগেই বুঝিয়েছি। ক্লিয়ার তো, নাকি না? তো কম্পাইলেশনের জন্য কি হয়, আমাদের ডট ক্লাস ফাইল তৈরি হলো। এরপর আমাদের কি করতে হবে, এরপর কি পেজ, ইন্টারপ্রেটার। তো যে কোনো কম্পাইল হওয়ার, হ্যাঁ ঠিক। এবার যদি আমাকে ইন্টারপ্রিটারে ইউজ করে এটাকে যদি এক্সিকিউট করতে হয়, তো অনেকে ইন্টারপ্রিটার বলে বা অনেকে বলে এক্সিকিউশন। কম্পাইল দেন এক্সিকিউশন যদি করতে হয় আমাকে জাভার প্রোগ্রামটা, যেটা হচ্ছে ডট ক্লাস ফাইল, তার জন্য সিনট্যাক্স কি, সেটা হচ্ছে জাভা তারপর হচ্ছে ফাইল নেম ডট জাভা দিতে হবে। তাহলে আমার ফাইল নেম যদি হয় p1 ডট জাভা, তাহলে আমি এক্ষেত্রে রান করলে কম্পাইল করলে কি তৈরি হবে আমাদের p1 ডট ক্লাস। এটাকে যদি আমাকে এক্সিকিউট করাতে হয় তাহলে আমরা কি কোড লিখবো, জাভা তারপর জাভা তারপরে ফাইল নেম ডট জাভা, থাকলে ডট জাভাটা লিখতে হবে না, শুধু ফাইল নেম, সেটা হচ্ছে কি p1। ঠিক আছে, ক্লিয়ার, বুঝা গেছে? তাহলে আমি কি লিখবো এখানে, জাভা p1। তো যখনই লিখবো তখন কি হবে, কোন জিনিসটা এক্সিকিউট হবে, কোন ফাইলটা, p1 ডট ক্লাসের মধ্যে প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সিকিউট হয়ে আমাকে দেখো অ্যানসার দেখাবে, সেটা হচ্ছে কি দিস ইজ জাভা প্রোগ্রাম। ওকে, তাহলে যদি কোন একটা আমাকে জাভা ল্যাঙ্গুয়েজের কোডকে যদি আমাকে এক্সিকিউট করাতে হয় তাহলে আমাকে কোন কোন কমান্ড রান করাতে হবে, প্রথম কি কমান্ড, জাভা সি p1 ডট জাভা, তারপরে কি লিখতে হবে, হ্যাঁ ফাইল নেম ডট জাভা p1। এবার তোমরা সবসময় p1 করতে যাবে না, এটা হচ্ছে ফাইল নেম। আমি এখানে ফাইল নেম p1 দিয়েছি, তাই এখানে p1। এখানে যদি তোমাদের ফাইল নেম নিজের নাম হয় তাহলে দেখো ওখানে নিজের নাম ডট জাভা লিখবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে তোমাদের টাস্ক কি, তোমাদের টাস্ক হচ্ছে এবারে আমি দেখাবো যে নোটপ্যাডে কি করে রান করাতে হয়। তোমরা নোটপ্যাডে, ঠিক আছে, সেম কোডটা তোমরা রান করাবে, রান করিয়ে নিজের নাম প্রিন্ট করাবে। ঠিক আছে, ওকে, নোটপ্যাডের মাধ্যমে, কারণ নোটপ্যাডের মাধ্যমে তোমাদের করানো উচিত। ঠিক আছে, ওকে, তো চলো তাহলে আমি নোটপ্যাডের মাধ্যমে করাই। ঠিক আছে, তাহলে নোটপ্যাড আমি ওপেন করি, নোটপ্যাড বলো ওয়ার্ডপ্যাড বলো যা খুশি, তাহলে নোটপ্যাডে আমি করাচ্ছি। ওকে, নোটপ্যাড, তো এইখানে আমি তোমাদেরকে কোড রান করে দেখাবো। ঠিক আছে, ওকে, চলো তাহলে আমি রান করাই। বাপরে, তো কি ফাইলের নাম দেবো বলো, ফাইলের নাম কি দেবো? ঠিক আছে, জাভার প্রোগ্রামের ব্যাপারে একটু বলে দিই। ওকে, এটা এখন মুখস্থ রাখো, এটা 2-3টে ক্লাস পরে বুঝতে পারবে কেন লিখতে হয়। ওকে, তো যে কোনো জাভার প্রোগ্রাম লেখার জন্য কমন সিনট্যাক্সটা কি, কমন সিনট্যাক্স হচ্ছে, পরের দিন আমি প্রিন্টিং এর ব্যাপারে বলবো, সেটা হচ্ছে প্রথমে লিখতে হয় পাবলিক, তারপরে ক্লাস। এই পাবলিক ক্লাসের পরে তোমাকে ফাইল নেম যেটা দেবে সেই ফাইল নেমটা লিখতে হয়, ফাইল নেম ডট জাভা দিয়ে যেটা লিখবে সেটা লিখতে হয়। সাপোজ আমার যদি ফাইল নেম হয় অরিজিন ডট জাভা, তাহলে আমি এখানে পাবলিক ক্লাসের পর কি লিখবো, এখানে সেটা হচ্ছে ফাইল নেমটা, সেটা কি অরিজিন। ঠিক আছে, যদি ফাইল নেম হয় অয়ন ডট জাভা, তাহলে এখানে কোন কি লিখবো আমি পাবলিক ক্লাসের পর, কি লিখবো, অয়ন। ওকে, এইটা মাথায় রাখবে, পাবলিক ক্লাসের পর সেটাই লিখবে যেটা ফাইল নেম হবে। ওকে,
মাথায় থাকে জানো। এবার তোমরা নিজের নামে একটা ফাইল নেম তৈরি করবে, ওকে, সেটাকে রান করাবে। ওকে, তো পাবলিক ক্লাস এরকম, দেন এখানে লিখতে হবে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এটা এখন মুখস্থ রাখো, এগুলো সব পরে বুঝতে পারবে, কারণ আমি প্রথম দিক থেকে বলেছিলাম জাভা প্রথম 2-3টে ক্লাস তোমাদের টাফ লাগবে, বাট আফটার 2-3টে ক্লাস তোমাদের এতটা ইজি লাগবে তোমরা বলবে যে দাদা তো মাখন পুরো। ঠিক আছে, দেন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে তোমরা যে যার নিজেদের নাম প্রিন্ট করাবে। আমার নিজের নাম প্রিন্ট করাই অরিজিৎ মন্ডল। ওকে, তো তোমরা সেম কোডটা তোমরা রান করিয়ে দেখবে করাতে পারছো কি পারছো না। যার যেখানে এরর দেবে সে আমাকে বলবে। ওকে, কিন্তু স্টেপ গুলো দেখো। তো প্রথমে আমি নোটপ্যাড খুললাম, নোটপ্যাড খুলে আমি লিখবো এখানে পাবলিক ক্লাস। আমি এই ফাইল নেমটা দিতে চাই ধরো প্রোগ্রাম 1, তাহলে আমাকে এখানে পাবলিক ক্লাসের পর কি লিখতে হবে? প্রোগ্রাম প্রোগ্রাম 1। এইটা যা থাকবে সেটাই যেন ফাইল নেম হয়, আপাতত এটা বুঝে রাখো। এটা ম্যান্ডেটরি নয়, এর কিছু ভ্যারিয়েন্টস আছে, সেগুলো আমি পরে ক্লাসে ডিসকাস করবো অ্যাডভান্সে। ওকে, ঠিক আছে। তো পাবলিক ক্লাস প্রোগ্রাম 1, এরপরে লিখবো কি পাবলিক, আচ্ছা আমি একটা ট্যাব দিই দেখতে ভালো লাগে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এটা কেন লিখি? যেরকম আমরা সি প্রোগ্রামিং এ যেমন মেন ফাংশন থাকতো, তেমনি জাভা প্রোগ্রামিং এ এটা হচ্ছে মেন ফাংশন। ওকে, তো সিতে যেমন ইন্ট মেইন লিখতো মনে, হ্যাঁ সিতে যেরকম তোমরা ইন্ট মেইন লিখতে না সেরকম। ওকে, আমি একটু অ্যালাইন করে দিই দেখতে একটু ভালো লাগে। তো পাবলিক ক্লাস প্রোগ্রাম 1 পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এর ভিতরে আমি লিখবো আমি কি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। যেমন তোমাদের সিতে থাকতো প্রিন্টএফ, তেমন এখানে আছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, মনে থাকবে? ওকে, যেমন তোমরা প্রিন্টএফ লিখতে তেমনি এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লেখা হয়। এরও কিছু ভ্যারিয়েন্ট আছে, নেক্সট ক্লাসে ডিসকাস করবো, এত তাড়াহুড়ো নেই। আমি লিখলাম কি মাই নেম ইজ অরিজিৎ মন্ডল। ওকে, ক্লিয়ার? তাহলে আমি কি করলাম, একটা প্রোগ্রাম লিখলাম। প্রোগ্রামিং এর ক্লাসের পরে যেটা লিখবো সেটা হচ্ছে ফাইল নেম। এরপরে এই পুরো জিনিসটা তোমরা মুখস্থ রাখবে। এখন এসব কিছু নিয়ে ভাবার দরকার নেই, কেন পাবলিক লিখছি, কেন স্ট্যাটিক লিখছি, কেন ভয়েড লিখছি, মেন লিখছি। জাস্ট এটুকু ভেবে রাখো সি প্রোগ্রামিং এ যেরকম মেন ফাংশন হয় তেমনি এটার হচ্ছে মেন ফাংশন। ওকে, লেটার ক্লাসে এসে তোমরা বুঝতে পারবে কেন পাবলিক লেখা হয়, কেন স্ট্যাটিক লেখা হয়, কেন ভয়েড লেখা হয়। ওকে, আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হবে। তোমার দিকে আপাতত এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। ওকে, কি স্ট্রাকচার? সেটা হচ্ছে কি পাবলিক ক্লাস, যে ফাইল নেমটা তোমাকে দিতে হবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন দিতে হবে, দেন এর ভিতরে আমরা কোড লিখবো। ওকে, এই স্ট্রাকচারটা শুধু মনে রাখো। তারপর আমি কন্ট্রোল এস টিপবো এটাকে সেভ করার জন্য। তো সেভ করলাম, ধরো ডেস্কটপে আমি সেভ করি। ঠিক আছে, ডেস্কটপে আমি এখানে আসি, কোডিং এর মধ্যে আসি, তোমাদের কোথায় সেভ করি, প্র্যাকটিসের মধ্যে, পিকচারের মধ্যে, তোমরা যেখানে খুশি সেভ করতে পারো। ওকে, তো এখানে জাভার মধ্যে আমি লিখি, কি ফাইলের নাম দেবো আমি, কি ফাইলের নাম দেওয়ার কথা বলেছিলাম আমি, দেখো প্রোগ্রাম 1। কেন প্রোগ্রাম 1? কারণ পাবলিক ক্লাসের পর যেটা লিখবো সেটা হবে আমার ফাইল নেম। তাহলে এখানে কি লিখবো আমি, প্রোগ্রাম 1 ডট কি এক্সটেনশন, জাভা। তো দিয়ে আমি সেভ করে দেবো। তো সেভ হয়ে গেল, দেখতে পেয়েছো, প্রোগ্রাম 1 ডট জাভা। এরপর আমি ফাইলের মধ্যে আসবো। ওকে, আমি এগুলো উড়িয়ে দিই, p1 ডট ক্লাস, এগুলো তো আমি একটু আগে দেখাচ্ছিলাম। তো দেখো এখানে আমাকে, তোমরা যদি ভালো করে দেখো, দেখো প্রোগ্রাম 1 জাভা সোর্স ফাইল তৈরি হয়ে গেছে। তোমরা যখনই দেখবে, ঠিক আছে, যখন তোমরা এরকম নোটপ্যাডে সেভ করে নেবে না, সেভ করার পর দেখবে তোমাদের এরকম দেখাবে। ঠিক আছে, ফোল্ডারে, সেই ফোল্ডারের মধ্যে ঢুকে দেখবে, দেখাবে প্রোগ্রাম 1, টাইপে এখানে দেখাবে জাভা সোর্স ফাইল। যদি টাইপে জাভা সোর্স ফাইল না দেখায় তাহলে কিন্তু তোমার রান হবে না। ওকে, মাস্ট ওটা ডট জাভা দিয়ে সেভ করতে হবে। তো আমি যদি এটাকে ওপেন করে দেখি, দেখো এটা হচ্ছে প্রোগ্রাম 1 ডট জাভা, যেটা আমি তোমাদের কোডটা এতক্ষণ ধরে দেখালাম। পাবলিক ক্লাস প্রোগ্রাম 1 পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, মাই নেম ইজ অরিজিৎ মন্ডল। ওকে, আমি এটাকে নোটপ্যাডে ওপেন করে দেখাই। ওটা কি করে ওপেন করবো নোটপ্যাডে, এই বিশেষ করে ভিএস কোডে তো তোমার ওপেন উইথ করে রাইট ক্লিক করবে, দিয়ে ওপেন উইথ, হ্যাঁ ওপেন উইথ করে ভিজুয়াল স্টুডিও কোড করতে পারো। কিন্তু আমি নোটপ্যাডে ওপেন করে দেখাচ্ছি আমি কি কোডটা লিখেছি। দেখো সিস্টেম ডট আউট ডট, ওটাকে শর্টকাটে কি লেখে? শর্টকাটে না, ওটা লিখতে হয় সিস্টেম SYS। আমি এর কোডটা দিয়ে দেবো স্ট্রাকচার, ঠিক আছে। ওকে, তো দেখো এই যে আমার নোটপ্যাড, দেখো এই কোডটা আমি লিখেছিলাম, পাবলিক ক্লাস প্রোগ্রাম 1 পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, তারপরে এটা হচ্ছে আমার কোড। তো এখন অব্দি আমি কি বললাম, প্রথমে নোটপ্যাড খুলবে, নোটপ্যাড খোলার পরে পাবলিক ক্লাস লেখার পরে এখানে ফাইল নেমটা দেবে, ফাইল নেম দেওয়ার পরে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট যেরকম লেখা আছে অ্যাজ ইট ইজ লিখবে, কোনো উল্টাপাল্টা কিছু করতে যাবে না।
দেন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন কেন লিখি, কারণ প্রিন্ট করার জন্য তার ভিতরে তোমরা মাই নেম ইজ দিয়ে নিজের নামগুলো লিখবে, যে যেরকম লেখো এরকম লাগবে। ওকে, তো এগুলো লেখার পরে তোমরা কি আসবে, এই পাথটাতে ক্লিক করবে। ঠিক আছে, কি করে জাভা প্রোগ্রাম শর্টকাটে রান করা হয় সেটা আমি দেখাচ্ছি। ওকে, এই যে পাথ আছে, এই পাথে এখানে ক্লিক করবে। দেখো এখানে আমার পুরো পাথটা দেখাচ্ছে, এগুলোকে সব মুছে দেবে। এখানে লিখবে সিএমডি, সিএমডি লিখে এন্টার মারবে। ওকে, তো দেখো আমার এই ফোল্ডারের মধ্যে কিন্তু ওপেন হয়ে গেছে সিএমডি। বা তোমরা কি করতে পারো, রাইট ক্লিক করে এখানে এসে ওপেন ইন টার্মিনালে দেখো, রাইট ক্লিক করলে দেখো এখানে তোমাদের ওপেন ইন টার্মিনাল দেখাবে। উইন্ডোজ 10 হলে তোমাদেরকে ওপেন ইন টার্মিনাল দেখাতে পারে, আর যদি না দেখায় তখন আবার তোমরা কি করবে, এখানে ক্লিক করবে, ক্লিক করে এখানে সিএমডি লিখবে, সিএমডি লেখার পরে রান করাবে। তো তখন দেখবে কি যে এই ফোল্ডারের ভিতরে, এই দেখো জাভা ফোল্ডারের ভিতরে না আমাদের প্রোগ্রাম ওয়ান ফাইলটা আছে। দেখো জাভা ফোল্ডার, তার ভিতরে প্রোগ্রাম ওয়ান ফাইল। তো আমাকে জাভা ফোল্ডার ভিতরে আমাকে টার্মিনালটাকে ওপেন করতে হয়। তো টার্মিনালটাকে ওপেন করা দুটো হয়ে আছে, আইদার হচ্ছে কি তুমি এখানে রাইট ক্লিক করে ওপেন ইন টার্মিনাল করো, ডিরেক্টলি দেখো আমার এখানে খুলে যাবে। ওকে, দেখো জাভা ফোল্ডারে খুলে গেছে, লাস্ট দেখো জাভা লেখা আছে। আর কি হতে পারে, আর হচ্ছে তোমার ফোল্ডারের যেখানে লোকেশন দেওয়া আছে সেখানে ক্লিক করবে, দিয়ে যেখানে সিএমডি লিখে এন্টার করবে, যেটা খুশি করতে পারো। ওকে, এরপরে কি লিখবে, প্রথমে কি ফেজ থাকে, কি ফেজ, কম্পাইল। তাহলে বলো যদি কম্পাইল করতে হয় তাহলে আমাকে কি লিখতে হবে এখানে, জাভা জাভা সি প্রোগ্রাম ওয়ান জাভা সি, তারপরে ফাইলের নেমটা হবে, তারপর ডট জাভা। ডট জাভা। গুড। তো যখন এটা এন্টার করব কি তৈরি হবে, কি ফাইল তৈরি হবে, ডট ডট ক্লাস ফাইল। দেখো এখানে আপাতত একটাই ফাইল আছে, আমি এবার মিটের এটাকে লিংক করে দিই। তো দেখো জাভা সি প্রোগ্রাম ওয়ান ডট জাভা, যখন এটাকে আমি এন্টার করবো দেখবেন একটা নতুন ফাইল তৈরি হবে। সেটা কি ফাইল, ডট হ্যাঁ ক্লাস ডট ক্লাস ফাইল। ডট প্লাস ফাইল। হ্যাঁ, তো দেখো এখানে ডট ক্লাস ফাইল তৈরি হয়েছে, দেখতে পেয়েছো, প্রোগ্রাম ওয়ান ডট ক্লাস, দেখতে পেয়েছো। যখনই আমি কম্পাইলেশন করলাম প্রোগ্রাম ওয়ান ডট ক্লাস, এবার বলো এটাকে যদি এক্সিকিউট করতে হয় তাহলে আমাকে কি লিখতে হবে, জাভা ফাইল, জাভা দিয়ে প্রোগ্রাম ওয়ান। তো যখনই লিখবো দেখো এখানে আমার চলে এসেছে মাই নেম ইজ পরিচিত মন্ডল, আউটপুট চলে এসেছে। ক্লিয়ার, বোঝা গেছে। হ্যাঁ এই কোডটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের দিকে, এই কোডটা তোমরাও নিজেদের দিকে কি করবে, নোটপ্যাডে রান করাবে। ঠিক আছে, নোটপ্যাডে রান করে নোটপ্যাডের আউটপুটটা আমার গ্রুপে সবাই পাঠাবে। ওকে, তোমরা কি করবে, ওপেনিং টার্মিনালে যাবে, প্রোগ্রাম ওয়ান ফাইলটাকে তোমরা কি করবে, রান করাবে। ওকে, জাভা সি প্রোগ্রাম ওয়ান ডট জাভা, তোমাদের টাস্ক এটা হচ্ছে কি নিজের নাম প্রিন্ট করাতে হবে, আর এরকম আউটপুটটা এরকম ভাবে দেখাবে। জাভা প্রোগ্রাম ওয়ান, তোমরা কি করবে, এটা স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে তোমরা দেখাবে যে আমি এই প্রোগ্রামটা রান করেছি। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো। এই আউটপুটটা যেন আমাকে সবাই স্ক্রিনশটে পাঠাও গ্রুপে, পারবে তো করতে। হ্যাঁ এক্ষুনি পাঠাচ্ছি। হ্যাঁ চেষ্টা করবো, পারি তারপরে পরে দেখা যাবে। কেন পারবে না, সব পারবে, চিন্তা নেই। ওকে, ঠিক আছে, বলো কারো কিছু কোয়েশ্চেন আছে।